সাংবাদিক আমাকে বলা যায় না, আমি সংবাদপত্রে যতবারই কাজ করেছি, হয়তো সম্পাদকীয় দপ্তরে কাজ করেছি বা কোনো একটা রবিবাসী চক্রপত্রের একটা দপ্তরে কাজ করেছি। সাংবাদিক সত্যি যাকে বলে আমি তা নই, কিন্তু হ্যাঁ সংবাদপত্রে কাজ করেছি। এবার আমি গদ্যকার হয়েছি, সংবাদপত্রে চাকরি পেয়েছি বলেই। তার আগে আমি হয়তো একটা আধটা গদ্য লিখেছি, কিন্তু আমার গদ্য লেখার প্রতি কোনো উৎসাহ ছিল না। কিন্তু যেহেতু খবরের কাছে কাজ করতে গেলে সম্পাদকীয় দপ্তরে গেছি, এবার তো সম্পাদকীয় নিবন্ধ একটা আধটা লিখতে হবে, সেইখানে গদ্য লিখেছি। আবার গীতিকার হওয়ার কোনো রকম ইচ্ছে আমার ছিল না। সত্যি বলতে কি, আমরা যখন বড় হচ্ছি তখন গান লেখাকে একটা শিল্পের পর্যায়ে কখনো ধরিনি। কবিতা যে লেখে সে শিল্পী, গান লেখে ঠিক আছে লেখে। তারপরে আমার কয়েকজন বন্ধু একটা গানের দল করেছিল, তাতে আমার গানের প্রতি কোনো উৎসাহ জাগেনি। এবং সেই দল থেকে আমাকে একসময় বলা হয়েছিল যে তুই তো কবিতা টবিতা লিখিস, তাহলে লেখ না একটা আধটা গান। তখন আমি মানে যাচ্ছে তাই বলেছিলাম, গান কে লেখে, গান আমার কেউ লেখে নেই। ও যে পারে না কবিতা লিখতে, সে হয়তো গানের দিকে ভিড়ে যায়। আচ্ছা, পরবর্তীকালে সেই দলে আমি যাই এবং আমার গীতিকার হিসেবেও কিছুটা নাম হয়েছে। আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম চলচ্চিত্রকার হতে আর কবি হতে। এবার কবিতার বই আমার আছে, কিন্তু সে কেউ পড়ে না। আর চলচ্চিত্রকার আমি হতে পারিনি, মানে কাহিনী চিত্র তো করিনি, ওই জোগাড় যন্ত্র করে 3-4টে ছোট ছবি যেটুকু করেছি ওটাকে চলচ্চিত্রকার বলে না, আমি অন্তত বলি না। ফলে আমি যা হতে চেয়েছিলাম তা হয়নি, আর যা হতে চাইনি তা হয়েছি। ফলে এর যে আমার যে একটা জিনিসে তুষ্ট নই এরকম কোনো ব্যাপারটা নয়। ব্যাপার হচ্ছে এই যে তালে গলে এটাও করেছি ওটাও করেছি, একটা আড্ডায় নাম হয়েছে একটা আড্ডায় হয়নি, এভাবে চলছে। এই তালগোলটায় ঢুকে পড়ার মানে তো একটা আতুর থাকে, মানে এই তালগোলটায় ঢুকে পড়ার যে এই যে চর্চাগুলো, এই চর্চাগুলোর মধ্যে ঢুকে পড়ার তো একটা প্রস্তুতি থাকে, একটা কিছু থাকে। সেইটা থেকে কিভাবে ব্যাপারটা শুরু হলো? এই প্রস্তুতিটা প্রস্তুতি যে আলাদা করে, মানে আলাদা করে কেউ প্রস্তুতি নেয় না, প্রস্তুতি তো নেয় না। তবে এটুকু আমি বলতে পারি যে আমার বয়সের অনেক ছেলেমেয়ের মতোই আমিও খুব গল্পের বই পড়তাম, খুব। মানে আমরা যখন বড় হচ্ছি তখন তো টিভিও সেভাবে আসেনি, আসবে। আসার পর টিভির নেশা সকলেরই হয়, কিন্তু তার আগে কিন্তু শুধু বই পড়াটাই, মানে যারা কিছু একটা এরকম করতে চায় সে বইই পড়তো। কেউ ইন্দ্রজাল কমিক্স পড়তো, কেউ হয়তো আর একটু সিরিয়াস কোনো বই পড়তো। কিন্তু বই পড়ায় একবার ঢুকে গেলে তখন প্রচুর পত্র পত্রিকা বেরোচ্ছে, এর কাছ থেকেও বই নিচ্ছে। তখন এরকম অবস্থা হয়নি যে পাড়ার লাইব্রেরি বলে প্রায় কিছু নেই, বা থাকলে সেটা দেখলে মনে হবে যে আহা এ বরং না থাকা ভালো ছিল। ব্যাপারটা সেরকম ছিল না, খুব বইয়ের একটা চল ছিল। খুব বেশি। এবং আমি ছোটবেলা থেকে বই পড়তাম। আমি মামার বাড়িতে মানুষ, আমার মামা আমার বই পড়ার উৎসাহ দেখে অনেকগুলো তখন পত্রিকা বেরোতো, আনন্দমেলা, শুকতারা, চাঁদ মামা, তা সেগুলো সবই আনিয়ে দিতেন, সেগুলো পড়তাম। তারপর যেরকম হয় টিনটিন পড়তাম। এরকম করতে করতে একটা বই পড়া নেশায়, ফলে গল্প, উপন্যাস, তারপর সেখান থেকে একটু একটু কবিতা, যেরকম হয় একটু কবিতা তো প্রথমে কেউ পড়ে না, একটু বড় হলে তখন লোকে বলে একটু পড়ি। শক্তি চট্টোপাধ্যায় বলে একজন কবি আছেন, তখন সত্যেন্দ্রনাথ দত্ত ওগুলো, সেইগুলোকে মানে পরবর্তীকালে আবার কবিতা বললে আবার ঝামেলা হবে। কিন্তু একটু বড় 11 থাকে, তখন মনে হয় যে না আমি একটু ইন্টেলেকচুয়াল হবো। তখনও ইন্টেলেকচুয়াল সর্বত্র খুব গালাগালি ছিল না। ফলে তখন তোমাকে জানতে হবে, তোমাকে অন্য ধরনের ছবি দেখতে হবে, অন্য ধরনের নাটক দেখতে হবে, অন্য ধরনের কবিতা পড়তে হবে। তখন দেখি তুমি জীবনানন্দ পড়োনি, তখন এটা একটা তিরস্কার। এখন বরং পড়েছো, জীবনানন্দ পড়ছো কেন, এই আবার তুমি গিয়ে দিলজিৎ দোসাঞ্জের গান দেখো, এরকম বলা হয়। তখন ওরকমটা হতো না, অন্তত কিছু কিছু গোত্রে তো হতোই না। ফলে সেই দিক থেকে একটু পড়া টড়া, একটু নাটক দেখা বা অন্য ধরনের ছবি দেখা, বা সেগুলোকে ভালো বলা। যেমন উত্তমকে ভালো বলবো না, সৌমিত্রকে ভালো বলতে হবে, কারণ সৌমিত্র সত্যজিতের ছবি করেছেন এতগুলো, উত্তম করেছেন কিন্তু একটা দুটো করেছেন, এইভাবে জিনিসটা চলতো। তো সেই দিকে আমি ভিড়ে ছিলাম, সেটা মানতে হবে। তারপরে আমার সিনেমার প্রতি একটা আকর্ষণ ছোটবেলা থেকেই ছিল। তারপর একটা সময় ম্যাক্স মুলার ভবন গোটা বছর ধরে দেখালো সারা পৃথিবীর ছবি, সপ্তাহে 2টো করে দেখাতো। সপ্তাহে 2টো, সাধারণত হয় এক ঘরানার ছবি বা এক পরিচালকের ছবি। অর্থাৎ আমি অমুক সপ্তাহে আন্তনিয়নির 2টো ছবি দেখলাম, যেগুলো তার প্রধান ছবি বলে বিবেচিত। তার আগে একটা করে ছোট্ট ভূমিকা দেয়া হতো, তারপর সেই ছবিটা দেখানো হতো। সেখানে যারা যেত তারা একটু সিরিয়াস ফিল্ম নিয়ে ভাবছে, ফলে তাদের মধ্যে একটা আলোচনা, ঝগড়াঝাঁটি, এই সব থেকে একটা ছবির প্রতি আমার একটা বলা যেতে পারে চর্চা গড়ে উঠেছিল। তারপর আমি একটা ফিল্ম ইনস্টিটিউটে পড়তেও যাই। ফলে এই সব মিলিয়ে যদি বলা যায় যে সংস্কৃতি জানা বা অন্তত তাতে উৎসাহ থাকা, এই সব মিলিয়ে একটা প্রস্তুতি আমার ছিল। তখন কি হয়, বন্ধু বান্ধব তো এরকমই হয় যে উৎপল কুমার বসু পড়ছে, তার সঙ্গেই গল্প। ফলে এইসব নিয়ে একটা ছিল। তারপর যখন চাকরিটা পেয়ে যাই, তখন আমার গদ্য লেখাকে কখনোই শক্ত মনে হয়নি। মানে আমার গদ্য
কি করে লিখবো রে বাবা, এরকম কখনো ভাবিনি, গদ্য লিখতেই পারো এরকম মনে হয়েছিল। তা লিখতে গিয়ে আমি দেখি যে অনেকে বলছে যে এর ভাষাটা অন্য, তখন আমিও সেই ভাষাটাকে একটু লক্ষ্য করি। প্রথমে কিন্তু এমনি লিখেছি, তারপর মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, মানে সচেতন ভাবে গদ্য ভাষা তৈরি করার কোনো চেষ্টা প্রথম থেকে বোধহয় কেউ করে না। কেউ করে কিনা জানি না, আমি করি। আমাকে যখন লিখতে বলেছে একটা বিষয় নিয়ে আমি লিখেছি, এবার লিখে দেখলাম অনেকে বলছে ভাই খুব অন্য, কেউ গালাগাল দিচ্ছে, হ্যাঁ হচ্ছে, তখন আমি বুঝলাম যে জিনিসটা একটু স্বতন্ত্র হচ্ছে। তখন সেটার দিকে একটু তাকিয়ে থাকলে তো বোঝা যায় সেই স্বাতন্ত্র্যের তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি, কি করব কি করব না। তারপর আস্তে আস্তে আমি উত্তম মাধ্যম বলে একটা মিডিয়া রিভিউ কলাম লিখতে শুরু করেছিলাম, সেটাও একটু অন্যরকম ভাবে, খুবই তর্ক হতো, মূলত গালাগাল জনপ্রিয় হয়েছিল, কিন্তু হ্যাঁ পরের দিকে খুব জনপ্রিয় হয়েছিল। সেই সব মিলিয়ে আমার গদ্য লিখতে খুব ভালো লেগে যায়, হয় না যে এটা সবাই কথা বলছে, তাহলে দেখি এটাকে এরকম করি ওরকম করি। সেই সব মিলিয়ে যদি বলা যায় যে হয়তো গদ্য লিখতাম না, কিন্তু মনে মনে একটা প্রস্তুতি ছিল যে যদি ভাষা আলাদা করতে হয় তাহলে কি করতে হবে, হয়তো অনেক পড়া বা অনেকগুলো শোনা, আলোচনা করা, বন্ধুদের সঙ্গে একসঙ্গে ভাবা, এইসব মিলিয়ে একটা প্রস্তুতি ছিল বলা যেতে পারে। এইবার কথা হচ্ছে যে সেই যে প্রস্তুতিটা ছিল, সেই প্রস্তুতিটা দেখা গেল যে রবিবার 4-এর পাতায় একটা কলাম যেটা বেরোতো, যেটা খুবই জনপ্রিয় হয়েছিল, এবং পাশাপাশি গান, এবং যেটা আপনি বললেন যে চলচ্চিত্র পরিচালক আপনি নন, চলচ্চিত্র নির্মাতা আপনি নন, কিন্তু যে চলচ্চিত্রগুলো আপনি তৈরি করেছেন সেগুলো বেশ জনপ্রিয় হয়েছে, বিভিন্ন মাধ্যমে কিন্তু জনপ্রিয় হয়েছে, মানে সেই পরের দিকে জনপ্রিয় হয়েছে। এবার কথা হচ্ছে যে তারপরে যেটা ইদানিং কালে যেটা এলো, সেটা হচ্ছে যে কিছু বিষয় নিয়ে আপনার বলা, সেই বলাটা ফেসবুকে পড়া মাত্র বা সোশ্যাল মিডিয়ায় পড়া মাত্র সেটা একেবারে মানে মানে কি বলবো আর কি, সেই কচুরির মতন বিক্রি হয়ে যাওয়া বলেন, আর গরম কচুরির মতন বিক্রি হয়ে যাওয়ার মতন সেরকম হয়ে গেল। মানে লোকে বাসে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে, ঝুলতে ঝুলতে, কোথাও চায়ের দোকানে বসে সেই এক কথা শুনছে যে চন্দ্রিল সিনেমা নিয়ে কি বলছে, চন্দ্রিল যৌনতা নিয়ে কি বলছে। এইটা কি আপনি প্রথমে বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম হতে পারে এই জিনিসটা নিয়ে? না, পারিনি, একদমই পারিনি। আমাকে কেন, আমার মতো আমার অনেক বন্ধু। আর এটার সঙ্গে আমি এটা শুধু প্রশ্ন জুড়ে দিই একবারে, সেটা হচ্ছে যে এই জনপ্রিয়তাটা, এটা কি আপনি এনজয় করেন? মানে হ্যাঁ, জনপ্রিয়তা খুবই উপভোগ করি, সেটা যে জনপ্রিয়তাই হোক। কিন্তু একই সঙ্গে আমি এটা পুরোপুরি খেয়াল রাখি যে জনপ্রিয়তা কিন্তু উৎকর্ষের নির্দেশক নয়। এই কথাটাও কিন্তু এর আগে মানে আপনি খুব স্পষ্ট করে বলেছেন, সিনেমার প্রেক্ষিতে। হ্যাঁ, সবকিছুর প্রেক্ষিতে মনে করি। ফলে এটা আমি সবসময় মনে রাখি যে আমি যদি মনে করি আমি জনপ্রিয়, সুতরাং মানে এটা নিশ্চিতভাবে প্রমাণিত যে আমি বিরাট, আমি শ্রেষ্ঠ, সেইটা নয়। ফলে এতে জনপ্রিয়তা আমার খুবই ভালো লাগে। রাস্তায় যখন লোকে থামি, আমি তো আপনার বক্তৃতা শুনি বলে আমার খুবই ভালো লাগে, কোনো সন্দেহ নেই। এবং এটা যেদিন চলে যাবে, কালকেই চলে যেতে পারে, সেটা আমি খেয়াল রাখি। কিন্তু গেলে আমার মনটা খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আমি জানি যে জনপ্রিয়তা যেমন হুট করে এসছে, তেমনি হুট করে একদিন যাবে। ফলে তখন বিরাট একটা হাহাকার করলে বা পাহাড় থেকে পড়ে গেলে হবে না। এবং দুই, এতে কিন্তু নিশ্চিতভাবে প্রশ্নাতীত ভাবে প্রতিষ্ঠিত হয় না যে আমি সত্যিই যে কাজটা করছি সেটা ভালো করছি। সেটা করছি কি না নিয়ত আমাকে আত্মসমীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে যে এই ব্লগটা ভালো হলো তো। মানে অনেক ভিউ হলেই যে ব্লগটা ভালো তার মানে নেই, আবার ভিউ হলো না মানে যে ব্লগটা খারাপ তারও মানে নেই, এটা আমি মনে রাখি। কিন্তু আপনি মোটামুটি কি জানেন যে মানে একজন যেমন লেখক, মানে আমার এটা ধারণা যে লেখক সাধারণত একটা সময় পর গিয়ে বুঝতে পারেন যে তিনি ঠিক কিভাবে লিখলে বিষয়টা মোটামুটি একটা লেখা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এবার আপনি এটা জানেন যে বক্তৃতায় ঠিক এইভাবে বললে এটা মোটামুটি একটা কিছু হতে পারে না। একটা জিনিস অনেকদিন ধরে করলে, সেটা গদ্য লেখা হোক, গান লেখা হোক, কবিতা লেখা হোক, যাই হোক, তাতে একটা স্ট্যান্ডার্ড কি করে ডেলিভার করা যাবে সেটা একটা আন্দাজ হয়। মানে কারণ যে কোনো একজন ক্রিকেটার বা ফুটবলারের মতন এরকম তো দিন আসে যেদিন ব্যাটে বলে হচ্ছে না, বা কেন কে জানে ফর্মটা পড়ে গেছে। এ তো মানে বিরাট কোহলির হয়, সুনীল গাভাস্কারের হয়, রোনাল্ডোরও হয়, যে হচ্ছে না। আজকে যে জিনিস আমি অনায়াসে পেরেছি হয়তো 3 মাস আগে, আজকে কেন কে জানে আমি মারছি কিন্তু বলটা গোলের বাইরে চলে যায়। সেদিনও কি করে খেলাটাকে মোটামুটি একটা কিছু করতে হবে, মানে একেবারে দেড়িয়ে চলে এলে হবে না। এটা একটা লোক বারবার যে একটা কাজ করে সে পেরে যায়। না এটা তাহলে আজকে তো বক্তৃতা গিয়ে দেখছি যে জিনিসটা হচ্ছে না, আমার ঠিক জিনিসটা মনে পড়ছে না, অমুক শব্দ আদৌ জিভের ডগায় আসছে না, বলতে গিয়ে বুঝতে পারছি যে যেটা বলতে পারছি একটু অবান্তর কথা বলে ফেলছি। এরকম দিন আসে, একদম আসে না তা না। এইবারে যে অনেক বক্তৃতা দিয়েছে সে তার পারা উচিত সেদিনও এমন বক্তৃতা দিয়ে চলে আসতে, খুব বিরাট কিছু হবে না, ব্রিলিয়ান্ট হবে না সেদিন,
কিন্তু লোকে যাতে বুঝতে না পারে যে সে পারছিল না, ফলে একটা মোটামুটি মান সে প্রতিদিনই দিয়ে আসবে, মানে সে সেঞ্চুরি করতে পারবে না কিন্তু 38 করে আসবে, এটা 42 করে আসবে, 5-এ আউট হবে না, এইটুকুন পারা প্রায় প্রত্যেক শিল্পী পারেন যিনি অনেক দিন ধরে একটা কাজ করছে। আরে হাতে আসছে না কিন্তু কথা আছে ওই পত্রিকা লেখাটা দেবো, এটা আমি বললেন যে মোটামুটি একটা গদ্য গল্প দাঁড় করিয়ে দেবে, তারপর নিজেকে বকবে যে এটা কি হলো, তাহলে তো পরেরটা কিন্তু আমাকে একটু ভালো করে করতে হবে, এইটা পারা যায়। কিন্তু হিট করিয়ে দেবো এটা পারা যায় না, এটা পারা যায়। এটা যে কি করে হয় আমি জানি না, কেউ জানেন কি না, কিন্তু আমি জানি না। এরকম ব্লগ করেছি, আমাকে তো ব্লগ করতে হয় কলামের মতো, মানে আমাকে প্রত্যেক 1 সপ্তাহ অন্তর ডাক বাংলায় একটা ব্লগ করতে হয়, ফলে সব সময় যে মাথায় আসে তা নয়। আর আমি সাধারণত করি সাম্প্রতিক কোনো একটা ঘটনা ধরে একটা ব্লগ করি। এবার সব সময় এমন একটা ঘটনা ঘটে না যেটা খুব সাংঘাতিক বা যেটা নিয়ে আমি আগে বলিনি, হয়তো আগে অমুক ধরনের ঘটনা নিয়ে একটা বলেছি, আবার ওই ঘটনাই হলো, তাহলে সেটা নিয়ে আর বলা যাবে না, কি আর নতুন কথা বলবো, তাহলে সেটাকে বাদ গেল, তাহলে এবার কি বলবো, এটা নিয়ে একটা সংকট প্রায়ই হয়। এবার অনেক সময় হয় যে কোনো মতে একটা ঘটনা নিয়ে বলে দিলাম, বলে নিজেরও ভালো লাগলো না, আর এটা কোনো নতুন দৃষ্টিভঙ্গিও আমি দিতে পারলাম না, কি শুধু শুধু কোনো মানে হয় না। আবার একটা হয়তো খুব মনোযোগ দিয়ে করলাম, তার জন্য আচ্ছা একটা কাজ করি, তাহলে বোরেসের এই গল্পটা ওখানে যদি টেনে আনতে পারি আর ওই ঘটনাটা বলতে পারি, দারুণ হবে। এটাকে মনে করলাম যে এটা বোধহয় চলবে, আর ওটাকে মনে করলাম যে দূর ওটা একদম মেড়মেড়ে হয়েছে, সম্পূর্ণ একেবারে উল্টো হয়েছে, দেখা গেল যে ওইটা নিয়ে দেখলাম হই হই পড়ে গেছে, আর এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই, এটা তো ভিউ মানে কিচ্ছু নয়, আর ওটা একদম ওটা যা বলেছেন। এবার আমি আর তাকে বলি না 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 ওটা ভালো নয়, ওটা এটা আর বলি না, কিন্তু এটা ঠিক যে এটা বুঝি যে আমি অন্তত মানুষ যে কোনটাকে ভালো বলবেন আর কোনটাকে একেবারে ফেলে দেবেন এ বিষয়ে কিছু জানি। এটা কি বোঝা যায় আদৌ কখনো? মানে কেউ বুঝতে পারেন, কেউ পারে বলে দেবো, তাহলে তো রমেশ সিপ্পি সব ছবি বা এমনকি স্পিলবার্গ আরো তো সব ছবি চলেনি, একেবারে মুখ থুবড়ে পড়েছে এরকম ছবি হয়, ফলে কেউই পারে না। আমার মনে হয় যেটা করা উচিত, যেটা আমার ভাল লাগছে নিষ্ঠা নিয়ে করে যাওয়া, এবার যেটা চললো চললো, যেটা না চললো না চললো। আপনি শুরুতে একটা কথা বললেন যে আপনার ছোটবেলায় দুটো জিনিস মানে ইচ্ছে ছিল, এক হচ্ছে আমি কবি হব, নয় চলচ্চিত্র পরিচালক, বা দুটো একসঙ্গে। কিন্তু তার সঙ্গেও আরেকটা কথা আপনি আগে বললেন যে আমার কবিতা কেউ পড়ে না। হ্যাঁ, কিন্তু আপনার এই ভিডিও বক্তৃতাগুলো বা বক্তৃতা যখন কোনো অডিটোরিয়ামে টিকিট কেটে বক্তৃতা, মানে আমি এটা সাম্প্রতিক গতিতে আর কার হয় বা কোথায় হয় আমি জানি না, এরকম বাংলায় কলকাতায় টিকিট কেটে বক্তৃতা শুনতে যাচ্ছেন লোক, এটা খুব একটা নিয়মিত হয় না, ব্যাপারটা ঘটে না। এবার আপনি কবি হতে, হয়তো কবির সেই জনপ্রিয়তাটা পেলেন না, কিন্তু আপনার এই জনপ্রিয়তাটা এলো। এবার দুটোকে কি আপনি সমান চোখে দেখবেন, নাকি মনে হতো যে ওই জনপ্রিয়তাটা পেলে বোধহয় আর একটু ভালো হতো? সবচেয়ে ভালো তো সব দিকেই প্রচন্ড জনপ্রিয় হলে, যে কেউ সবাই যদি বলতো যে হ্যাঁ এর মতো গদ্য কেউ লেখে না, কবিতা কেউ লেখে না, গান কেউ লেখে না, বক্তৃতা কেউ দেয় না, একে কেন এখনো নোবেল দেওয়া হচ্ছে না, চলো আমরা প্রতিবাদ করি, তাহলে খুব ভালো হতো। কিন্তু এই তুলনাটা করা খুব শক্ত, মানে আমি বুঝছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু আমি এটুকু বলতে মানে এটা আমি একটু আরেকটু ইয়ে করে দিই। আপনি কি মনে করেন যে বুদ্ধিবৃত্তির চর্চাটা কোথাও গিয়ে কবিতার ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি বা এটার ক্ষেত্রে একটু কম, এরকম কি মনে করেন? সবসময় তা নয়। দেখুন আমি সোজা কথা বলি, আপনি খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন যার অনেকগুলো স্তর আছে। এতে কোনো সন্দেহ নেই যে কোনো কিছুই, সেটা সেই লোকটা গদ্যই পড়ুক, কবিতাই পড়ুক আর বক্তৃতাই শুনুক, যদি প্রকৃত মনোযোগ দিয়ে শোনে তারপর আমাকে ভালো বলে, তাহলে আমার সব ভালো লাগাই আমি একরকম ভাবেই গ্রহণ করব। কিন্তু এতেও কোনো সন্দেহ নেই যে একটা বই, কবিতা পড়া, একটা গদ্য পড়া, একটা প্রবন্ধ পড়া এবং তারপর সেটার রস গ্রহণ করতে পারা, সমাদর করতে পারা, তার জন্য যে পরিমাণ মনোযোগ প্রয়োজন, যে পরিমাণ অন্যান্য পড়াশোনার অভ্যেস থাকা প্রয়োজন, আর একটা বক্তৃতা শুনে ভাল লেগে যাওয়ার জন্যে যে মনোযোগ থাকা প্রয়োজন, এ দুটোর মধ্যে তফাৎ আছে। এতে কোনো সন্দেহ নেই যে বক্তৃতা শুনলে তোমার ভালো লাগে তাহলে তুমি গোলালোক, এটা কখনোই বলা যাবে না। যে যার বক্তৃতা শুনে ভালো লাগে, মনোযোগ দিয়ে শুনেছে, বক্তৃতাগুলোর খুঁটিনাটি বুঝতে পেরেছে, বা বলেছে ওই জায়গাটায় আপনি যেটা করেছেন সেটা চমৎকার, কিন্তু ওইখানটা যেন কিরকম একটা হয়ে গেছিল, তার সমাধান আমার কাছে খুব দামি, খুব জরুরি। কিন্তু বক্তৃতার একটা লোককে মুগ্ধ করার ক্ষমতাটা অনেক সহজ, যে কোনো দৃশ্য শ্রাব্য মাধ্যমের ক্ষেত্রেই সেটা সহজ, কারণ সে কথাটা বলছে চট করে আমি শুনে ফেলছি, পুরোটা সে সত্যিকারের মন দিয়ে শুনে
পুরোটা বুঝেছে কিনা, যা বলতে চেয়েছি তার গোটা দোতনাটা গ্রহণ করতে পেরেছে কিনা, এটা সবসময় বক্তৃতার ক্ষেত্রে বুঝতে পারি না। কিন্তু যদি একটা কবিতাকে বা একটা প্রবন্ধকে কেউ ভালো বলে, তার মানেই নয় যে সেও পুরোটা বুঝতে পেরেছে। কিন্তু তার সঙ্গে কথা বললে মাঝে মধ্যে মনে হয় যে হয়তো অনেক খুঁটিয়ে পড়েছে বা একাধিকবার পড়েছে, বা পড়ার মধ্যে ওই লেখার যা যা বলতে চাওয়া হয়েছিল তার অনেকগুলোই আন্দাজ করে উঠতে পেরেছে, এরকমটা মনে হয়। কিন্তু বারবার এ কথাই বলি যে একটা লোক আবার দুটোই সমান সমাদর করতে পারে। লেখাও পড়েছে, তার ভাল লেগেছে, বক্তৃতা শুনেছে, তার ভাল লেগেছে। এবং লেখাটা পড়ার জন্য বা গ্রহণ করার জন্য কি একটু অতিরিক্ত মনোযোগ দরকার? অন্তত আজকালকার যুগে দরকার, এমনিতে তো দরকার। যদি সে মনোযোগী হয়, যে জিনিসটাই এখন কমে গেছে। এখন চতুর্দিকে তাকিয়ে যদি প্রধান অসুখ বলতে হয় যারা শিল্প ভোক্তা তাদের, সেটা হচ্ছে এদের মনোযোগ নেই। এবার কেন নেই তার অনেকগুলো কারণ আছে। তার প্রধান কারণ হচ্ছে সামাজিক মাধ্যমের বাড়বাড়ন্ত, যা আপনাকে বলে যে মনোযোগী হতে হবে না, চট করে চলে যাও, 2 লাইন পড়েই স্ক্রোল করে দাও, 2 লাইন শুনে বেরিয়ে এসো। এই যে আমার বক্তৃতার এত ভিউ হচ্ছে, এর মানে কিন্তু এই নয় যে পুরোটা শুনছে, 500টা লোক পুরোটা শুনছে, কেউ হয়তো 12 সেকেন্ড শুনেছে, তাও বিষয়টা বাজে বেরিয়ে গেল, বা আজকে কি বলছে রে, তো শক্ত শক্ত কথা বলছে, বেরিয়ে গেল। আবার না অমুক রাজনৈতিক দলের নিন্দে করছে, তাহলে শুনি, এরকম আছে। ফলে বক্তৃতার ভিউ হচ্ছে মানেই আমি নিজের পিঠ চাপাতে লাগলুম, বাপরে বাপ, এরকম ব্যাপারটা নয়। অনেকগুলো তার দিক আছে। কিন্তু এইটা ঠিক যে যদি কেউ পড়ে, তাহলে সাধারণত সেও পারে, সে তো 2 লাইন পড়েই চলে যেতে পারে, কিন্তু সাধারণত সে এসে বলবে না যে আপনার ওই লেখাটা ভালো হয়েছে। 2 লাইন পড়ে যে আর পড়েনি সেই কথাটা বলবে না। কিন্তু যে 3 লাইন বক্তৃতা শুনেছে বা লোকে জানে, হয়তো এই তো ভাইরাল হয়, বলে দিই, এইরকম একটা প্রবণতা হয়তো লোকের আছে। কিন্তু এটা ঠিক যে সমাদৃত হতে সবসময় ভালো লাগে, সে বক্তৃতাই শুনুক। কেউ যদি আপনার জামাটা খুব ভালো, তাও কি আমার ভালো লাগবে, সেও ভালো লাগে। কিন্তু এই যে জিনিসটা পয়েন্ট আউট করলেন আপনি, যে পড়ার অভ্যেসটা, পড়ার মনোযোগ দিয়ে, শুধু পড়া নয়, যে কোনো সমস্ত মানে একটা সিনেমা দেখার জন্য এখন আমি জানি না এটা আদৌ থাকার কি মানে, যে কোনো একটা প্ল্যাটফর্মে একটা সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা চালানোর পর সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করার একটা বাটন থাকে, যেটাতে গোটা সিনেমাটা একটু দ্রুত হতে থাকে। এবং সেই আমি অনেককেই দেখেছি যে একটা গোটা সিরিজ 5, 6টা 7টা এপিসোড ওরম ভাবে দেখতে। একদম ঠিক বলেছেন। এইভাবে তো সিনেমা দেখা যায় না। এইভাবে সিনেমা দেখা যায় না, শুধু নয়, এটা গোটা শিল্পটার প্রতি একটা অপমান। তার চেয়ে সিনেমাটা না দেখা ভালো। আমি একটা সিনেমা ফাস্ট ফরওয়ার্ড করে দেখবো, অর্থাৎ যা কিছু বলতে চাওয়া হয়েছে তার কোনোটার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধা নেই। মানে কি হয়েছে, আর যখন ডায়লগ হচ্ছে না তখন নাকি আরো ফাস্ট ফরওয়ার্ড করার অধিকার জন্মে যায়। সংলাপ হচ্ছে না, আমার কথা কি, এগিয়ে গেল, গাড়ি করে যাচ্ছে চরিত্রটা, আমি ওর সঙ্গে গাড়ি করে যাবো। আরে তারও যে একটা মানে আছে, সেটা হচ্ছে দেখাতে চেয়েছে যদি গাড়ি করে অনেকক্ষণ চরিত্রটা যায়, তারপর আমি কিছুটা দেখাতে চাইছি। হয় সে বিষণ্ণ, নয় সে গাড়ি চালাতে পারছে না, তার মানে তার কিছু একটা তার মনে কাজ করছে, যার ফলে তার মনে একটা অশান্তি কিছু তো একটা আছে, পরিচালক কেন তুলে রেখেছে কেন। হ্যাঁ, ফলে আমি দেখবো, দেখে নিশ্চয়ই নিন্দে করতে পারি, আমি পড়বো, শুনবো, তারপর নিন্দে করতে পারি। কিন্তু আমি মন দিয়ে পড়বো না, শুনবো না, দেখবো না, তারপর বলবো ও কাজটা ভালো করে করতে পারেনি, এর মধ্যে গোটা জিনিসটার প্রতি একটা অশ্রদ্ধা আছে, যেটাকে কখনো গ্রহণ করা যেতে পারে। এটা কি মানে এই জিনিসটা আগে ছিল হয়তো, এখন কি সেটা নেই? মানে আগে যেমন ফিল্ম ক্লাব যত হয়েছে বা বিদেশি ছবি দেখার যত অভ্যাস বাঙালির মধ্যে ছিল, সেইটা কি ধীরে ধীরে একটু, কিন্তু আমি জানি না এটা আরো যুক্তি দিয়ে বললে হয়তো অন্যরকম দেখাবে, যে এখনো কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালে প্রচুর লোক যায়, প্রচুর লোক ফিল্ম ফেস্টিভ্যালে যায়, তারা বিদেশি ছবি বসে বসে দেখেন। আগেও হয়তো যেতেন, কিন্তু আগেও হয়তো উত্তরপাড়া সিনে ক্লাব, উত্তরপাড়া একটা বড় জায়গা যেখানে প্রচুর হতো, এবং বিভিন্ন জায়গায় সিনে ক্লাব ছিল, বিদেশি ছবি দেখা হতো। তখন বিদেশি ছবি পাওয়াটা আরো অনেক কঠিন ছিল, অনেক কঠিন। এখন অনেক সহজে বিদেশি ছবি পাওয়া যায়। কিন্তু তাও দর্শকের কি কোথাও এটা গিয়ে যে মানে জিনিসটাকে গ্রহণ করার ক্ষমতা বা জিনিসটা ধৈর্য ধরে দেখা এবং তার অ্যানালিসিস করা, তার পিছনে সময় দেওয়া, সেটাকে বোঝা, এই অভ্যাসটা কি চলে গেছে? অভ্যেস চলে যায়নি, এবং এই অভ্যেস আগে যে বিরাট ছিল তাও কিন্তু নয়। এই জিনিসটা চিরকালই সংখ্যালঘু লোকেরা করতো। সিরিয়াস সিনেমা দেখা, সিনে ক্লাব অফ ক্যালকাটা, সিনে সেন্ট্রাল তার মেম্বার হওয়া, সরলা রায় মেমোরিয়াল হলে যা হচ্ছে সেটা গিয়ে দেখা, গোর্কি সদনে ম্যাক্স মুলার ভবনে লাইন দেওয়া, এটা বিশেষ লোক করতো না। এবং যারা করতো তারা কিন্তু মোটামুটি একই লোককে দেখতে পেত। বাঙালি দর্শক, যে দর্শকের সামনে পারফর্ম করতে এসে শেষবার যখন
নাসিরুদ্দিন শাহ জিডি বিড়লাতে একটা থিয়েটার করতে এলেন, তিনি নিজেও বললেন যে আমার কলকাতায় আসতে ভীষণ ভালো লাগে, কলকাতার দর্শকের সামনে অভিনয় করতে, থিয়েটার করতে ভালো লাগে। এখনো চলচ্চিত্র উৎসবে অনেক লোক সিনেমা দেখতে যান। যখন বিদেশি ছবি জোগাড় করা অনেক সমস্যা ছিল, তখন বিদেশি ছবি যেভাবে দেখা হতো এখন অনেক সহজ হয়েছে, তা সত্ত্বেও বিদেশি ছবি হয়তো দেখা হয়। এবার কথা হচ্ছে যে এই যে মানটা, এই যে দর্শকেরও তো একটা অনুশীলন থাকে একটা ছবি দেখার ক্ষেত্রে, দর্শকের নিজস্ব বোঝাপড়া থাকে। আলমাদোভারের একটা ছবি একজন দর্শক দেখবেন, তার তো একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে তার যে যৌনতা নিয়ে, সমকামী যৌনতা নিয়ে যে ছবিতে ট্রিটমেন্ট, সেগুলোর কেন কি কি বিষয়বস্তু, তার একটা হয়তো প্রস্তুতি প্রয়োজন হয়। এবার কথা হচ্ছে যে এই জায়গাটাই, অনুশীলনের জায়গাটা কি বাঙালি দর্শকের মধ্যে কিছুটা কমে গেছে? কমেছে কিনা আমি বলতে পারবো না, এতে কোনো সন্দেহ নেই যে আগেও কিন্তু বিরাট বাঙালি দর্শক যে অন্য রকমের ছবি দেখতো তার কোনো মানে নেই। মানে যারা সিনে ক্লাব অফ ক্যালকাটা বা সিনে সেন্ট্রাল মেম্বার হতো, যারা সরলা রায় মেমোরিয়াল হল বা গোর্কি সদন অথবা ম্যাক্স মুলার ভবনে গিয়ে লাইন দিত, তারা যে অনেক লোক তা হয়তো নয়, তারা সংখ্যালঘু। এবং এতেও কোনো সন্দেহ নেই যে সেই লোকগুলো আবার মোটামুটি এক। মানে নন্দন 2-তে আর্কাইভের শোতে গিয়ে যার সঙ্গে দেখা হয়েছে, ম্যাক্স মুলারে গিয়ে তার সঙ্গেই দেখা হয়েছে, আবার অলিয়াস প্রসেসে গিয়ে তার সঙ্গেই দেখা হচ্ছে। অর্থাৎ সিরিয়াস ফিল্ম এরাই ঘুরে ঘুরে কয়েকজন লোক দেখছে। তাই প্রচুর বাঙালি হই হই করে, আপনি আলমোদোভারের নাম বললেন, কিন্তু আমি বলছি যে বার্ডম্যান কি গোদার দেখতে চলে যাচ্ছে আর দেখে প্রচন্ড রস গ্রহণ করছে, ব্যাপারটা তা নয়। যখন এই ধরনের কোনো বিরাট ফেস্টিভ্যাল হয় তখন লোকেরা যে যায়, কেন যায় তারও আবার স্তর ভেদ আছে। যখন আমাদের সময় যেত তখন এই ধরনের ফেস্টিভ্যালে আনসেন্সার্ড ছবি আসে, ফলে যৌনতাটা দেখা যেত, পুরোপুরি যৌনতা দেখা যেত, যে যৌনতাটা আমাদের এখানকার সিনেমায় দেখা যেত না। পোস্টারেও আলকাতরা লেপে দেওয়া থাকতো আর সেন্সার কচাত করে কেটে দিত, ফলে আমি দুটো মানুষের সঙ্গম ভারতে বসে দেখতে পেতাম না। তখন এরকম টরেন্ট থেকে অমুক নামাবো, পেন ড্রাইভেও আমায় ছবি দিয়ে গেছে, সব তো আবিষ্কৃত হয়নি। ফলে যৌনতা দেখার জন্য অনেকে যেত, তাতে অসুবিধে নেই। আমি শুধু বলছি যে তারা সিরিয়াস সিনেমা দেখার জন্য যাচ্ছে না, যৌনতার জন্য যাচ্ছে, বা তাতে সিরিয়াস সিনেমা দেখে ফেললে ভালো। কিন্তু এই পুরো জিনিসটা বাঙালিদের মধ্যে প্রচন্ড প্রচলিত ছিল, ব্যাপকভাবে লোকে অন্য ধরনের শিল্পের দিকে ঝুঁকে পড়েছিল, এটা ভাবা ঠিক হবে না। আবার এখন জিনিসটা কমে গেছে, অন্য ধরনের ছবি কেউ দেখে না এরকমও নয়, কিন্তু দেখতে যাচ্ছে বলেই আবার তারা প্রত্যেকে সেটা রস গ্রহণ করতে পারছে, এটা এখনকার দর্শককে দেখে চট করে মনে হয় না। ধরুন নাটক দেখতে গেল, এতে তো কোনো সন্দেহ নেই যে বাঙালি দর্শক এখনো নাটকে একদম হল ভরিয়ে দেয়, বহু নাটক, সব নাটকে নয় কিন্তু বহু নাটকে। সে নাটকে হয়তো সেরকম ভাবে খুব বড় নক্ষত্র নেইও, কিন্তু নাটকটার নাম হয়ে গেছে। কিন্তু আপনি যদি নাটকটায় আপনি তাদের সঙ্গে বসে দেখেন, আমি দেখেছি, তখন দেখবেন আমি যে খুব নাটক দেখি তা না, কিন্তু তাহলেও যে কটা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে স্ল্যাপস্টিকেই বরং বেশি হাসছে, যে মনোলগটা বেশ গোদা তাতেই হাততালিটা পড়ছে, আর সূক্ষ্ম কাজগুলোর সেরকম স্বীকৃতি অন্তত হই হই করে হলের মধ্যে দেখছি না। তাহলে আমি যাচ্ছি বলেই কি আমাকে কুর্নিশ জানাতে হবে, নাকি গিয়ে আমি প্রকৃত রসটা গ্রহণ করতে পারলে তবে কুর্নিশ জানাতে হবে? এইটা একটা বড় ব্যাপার। এখন তো সত্যি বলতে এটা গোটা পৃথিবীতেই কি এটা সত্যি নয়? গোটা পৃথিবীতেই এটা কোনো সন্দেহ নেই। এটার জন্য বাঙালি জাতকে আলাদা করে কোনো রকম ভাবে তিরস্কার করা যায় না। সারা পৃথিবীতেই বেশিরভাগ লোক যা গোদা বোদা পাতি সেই দিকে যাবে এবং যা সূক্ষ্ম তার দিকে যাবে, এটা নিয়ম, শিল্পের নিয়ম। বাঙালির ক্ষেত্রে বিপদটা হচ্ছে বাঙালি এটা স্বীকার করতে অরাজি। সে বলবে যে আমি যেহেতু বাঙালি হয়ে জন্মেছি, আমি গোড়া থেকেই সূক্ষ্ম শিল্প বুঝি। বোঝো না বাবা, বেশিরভাগ লোক বোঝে না, তো বললেই হয়, কোনো অসুবিধা তো নেই। কেউ তো তোমাকে না মাথার দিব্যি দেয় না তোমায় সূক্ষ্ম, না আমি বুঝি না, ছাড় তো। বাঙালির কিন্তু এখন আতেলদের প্রতি একটা আন্তরিক ঘৃণা আছে, মানে ও চর্চা করে, চিরকালই ছিল, কিন্তু খুব তার সঙ্গে সমীহও মিশেছিল। হ্যাঁ, একটা সমীহ তো ছিলই। মানে যে ছেলেটা হয়তো তেমন বাড়ি গাড়ি কিছু করতে পারেনি, কিন্তু সে নিয়মিত গ্রুপ থিয়েটার করে, হয়তো একটা পাঞ্জাবি পরে সন্ধ্যাবেলা ছেঁড়া পাঞ্জাবি পরে কাঁধে ম্যাগাজিন করে, তার প্রতি একটা শ্রদ্ধা বা তার প্রতি একটা জায়গা ছিল। হ্যাঁ, তাকে আমি ব্যঙ্গও করি, কিন্তু তাকে আমি কোথাও শ্রদ্ধাও করি যে দেখো লোকটা কিন্তু যে সে নয়। ওর লেখা বেরোয় বা লেখা বার করার জন্য সে নিজের টিউশন থেকে যেটুকু টাকা পায় সেটা পুরোটা ঢেলে দেয় তার পত্রিকাটার পেছনে। তার প্রতি সমাজের একটা প্রশ্রয় ছিল এবং সমাজের একটা তার প্রতি শ্রদ্ধা, কিছুটা ভালোবাসাও ছিল।
দেখো আমরা তো কেরানিগিরি করে দিনটা কাটিয়ে দিলাম, ও দেখো একটা অন্যরকম করছে তো, এটা ছিল। সেই জিনিসটা এখন প্রায় পুরোপুরি উবে গেছে। ধরো দেখ আমাদের কলেজে এরকম ছেলে কি ছিল না, কাফকা কামু এসব বলছে, তাকে প্রচুর ব্যঙ্গ করা হতো ক্যান্টিনে, আঁতেল এসে গেছে, আবার আতলামু শুরু হয়ে যাবে। কিন্তু একই সঙ্গে তাকে একেবারে ফেলে দেওয়া যেত না, যে ঠিক আছে আমি পড়ি না, ও তো পড়ে। কোথাও একটা তার প্রতি শ্রদ্ধা ছিল, সবার ছিল না, কিন্তু অনেকের ছিল। এখন সেটা কোথাও নেই। এখন হচ্ছে ও একটা কি উদ্ভট আচা ভুয়া পাবলিক হয়েছে, এসব পড়ার মানে কি, এই জিনিসটা অনেক বেশি মাত্রায় দেখতে পাই এখন। তো সত্যি বলতে কি, যেটা আপনি বলছিলেন বিদেশি ছবি দেখার যে সুযোগ এসছে, মানে সেটা একটা ফ্যান্টাসি, সেটা রূপকথা, কল্পনা করা যায়, মানে যে দেখতে চায় 150-200 টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন নিয়ে একটা অ্যাপে সারা দিন সব ছবি দেখে, সে দিনে পারলে মানে 3টে ছবি দেখুক না, কেউ তাকে আটকাচ্ছে। এত বিদেশি ছবি যেখানে দেখা যায়, এত সিরিয়াস ছবি যেখানে দেখা যায়, যেটা আপনি বললেন যে আগে সিনে ক্লাবেরা কত কষ্ট করে জোগাড় করে, মানে তখন একটা হাঙ্গেরির অমুক পরিচালকের, জানিস আমরা একটা রেট্রোস্পেক্টিভ করছি, কি বলিস কি, জোলটান ফাবরি, আমরা তো নামও জানতাম না, মিক্লোস ইয়ানচো, তাকে আমরা বলতাম জানস্কো, কারণ JANSCO, তার যে পদবীর আসল উচ্চারণ ইয়ানচো, আমরা অনেক পরে জেনেছি। কিন্তু আমরা দেখতে যেতাম যে বাবা হাঙ্গেরির একটা লোক, সে ছবি করেছে, আচ্ছা দেখি তো। তখন দেখা ন্যাশনাল ফিল্ম আর্কাইভে তখন প্রতি বুধবার একটা করে শো হতো, প্রতি মাসে ওই বুধবার গুলো একই পরিচালকের ছবি দেখানো হতো, অর্থাৎ 5টা বুধবার থাকলে বার্গম্যানের 5টা ছবি। বিদেশি ছবি দেখার যে পরিমাণ সুবিধা এখন চলে এসছে, ইচ্ছে করলে আমি টরেন্ট থেকে নামিয়ে নিয়েছি, আমি জয়ন্তদার কাছ থেকে পেন ড্রাইভে পেয়ে গেছি, গাদা স্ট্রিমিং প্ল্যাটফর্ম এসে গেছে, এত এসে গেছে, মানে ইচ্ছে করলে একটা লোক দিনে 3টে আশ্চর্য অন্য রকমের ছবি দেখতে পায়। কিন্তু কই আড্ডায় তো তার কোনো স্বাক্ষর দেখি না। তখন আলোচনা হয় সেই কতগুলো ওয়েব সিরিজ নিয়ে, যেগুলো আর যাই হোক অভিনব নয়। এই যে সমগ্র পৃথিবী জুড়ে থ্রিলারের একটা বিরাট এখন চলে, যে ও ওকে খুন করে ফেলেছে, তাহলে শেষকালে দেখা গেল না একটা দৃশ্যে যে চা দিয়ে গেছিল সে খুন করেছে, আমি কি করে বুঝবো? ঠিক আছে, কিন্তু এগুলোর মূল জিনিস হচ্ছে বিনোদন। আমরা বাঙালিরা অন্তত বলা বলি করতাম এবং অনেকে বিশ্বাস করতাম, সংস্কৃতির একটা কাজ বিনোদন নিশ্চয়ই, কিন্তু আরেকটা কাজ ভাবনার খোরাক জোগান, শুধুমাত্র টাইম পাস করা নয়। আমার এই সময়টা একটু মজায় কেটে যাবে, একঘেয়েমি থাকবে না, শুধুমাত্র এই জন্য সংস্কৃতি নির্মিত হয় না। সংস্কৃতি তোমাকে ভাবাবে, তোমাকে চ্যালেঞ্জ করবে, তোমার ভাবনাগুলোকে ঝাঁকুনি দেবে, হেই এটা কি বলছে, আমি তো এতদিন সম্পূর্ণ উল্টো কথা ভাবতাম, কেন এটা বলছে। কখনো পরিবর্তন করতে পারে, না পারলেও আমাকে রাগিয়ে দেবে, আমাকে ডিস্টার্ব করবে। অনেকে মনে করে যে সংস্কৃতির এটা একটা বড় কর্তব্য, অনেকে হয়তো নয়, কিন্তু অনেকগুলো জিনিস মিলিয়ে তো সংস্কৃতি তৈরি হবে। শুধুমাত্র আমি নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমে কতগুলো জিনিস দেখলাম যাতে আমার সময়টা কেটে গেল, এইটুকুই সংস্কৃতি নয়। কিন্তু আমি তো আড্ডার পর আড্ডা, গল্পের পর গল্প, সভার পর সভায় তাই দেখি। অন্যরকম ছবি নিয়ে আলোচনা আমি তো খুব একটা দেখি না, অথচ অন্যরকম ছবি দেখার সুযোগ এতটা বেশি। ফলে ঘটনাটা এইটা যে বাঙালির মধ্যে সিরিয়াস লোক, বাঙালি কেন, যেটা আপনি বলছিলেন যে পৃথিবীর যে কোনো জাতির মধ্যে সিরিয়াস সংস্কৃতি নিয়ে ভাবা লোক, চর্চা করা লোক চিরকালই কম, বাঙালির মধ্যেও কম, হয়তো এখন আরো কম, কারণ সিরিয়াসনেস এটার প্রতি একটা বিকর্ষণ বহু মানুষের চলে এসছে। তার কারণ সে এত কিছু পেয়ে গেছে, এটা থেকে ওটাই লাফাচ্ছে, তার মন একটা জিনিসে নিবিষ্ট আর হতে পারে না। কারণ আপনি যখন একটা ফোন দেখছেন, হোয়াটসঅ্যাপে এতগুলো জিনিস দেখে ফেললেন, তারপর ফেসবুক দেখছেন, স্ক্রল করে করে 50,000 জিনিস দেখে ফেললেন, এবার একটা জিনিসে নিবিষ্ট হওয়ার যে অভ্যেস সেটা তো আপসেই চলে যাবে, মন অলস হয়ে যাবে। এখন আমি বসে 3000 পাতার উপন্যাস পড়ব। আমি একটা জিনিস, পারফেক্ট ডেজ বলে একটা ছবি, যে ছবিটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল, সেই ছবিটায় লাস্ট একটা শট ছিল যেখানে উনি গাড়ি চালাচ্ছেন এবং ওই সেই টোকিও টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই শুধু ওনার উপর ক্যামেরাটা থাকে, প্রায় অনেকক্ষণের শট, এবং উনি হাসতে 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 শেষে গিয়ে কেঁদে ফেলে। ওই ওর মতন অসামান্য একটা শট, ওই শটটা যে দীর্ঘ ওইটা তো মনোযোগ দিয়ে দেখতে হবে পুরোটা। না, তার কারণ ওটা উইম ওয়েন্ডার্সের ছবি, উইম ওয়েন্ডার্সটা এখনকার লোকের মতো ছবি করবেন না, একেবারেই না। এবারে ঝামেলা হচ্ছে এই যে এখনকার লোক আবার উইম ওয়েন্ডার্স দেখবেও না, দেখবে না বলছি না, নিশ্চয়ই কয়েকজন দেখবে, কিন্তু এইবার দেখতে গিয়ে একজন সাধারণ লোক ভাবে বাবারে এতক্ষণ ধরে একটা জিনিস ধরে রেখেছে। কারণ এখন সিনেমা করার মানেই হচ্ছে প্রচুর কাট হতে হবে। কেন হতে হবে, কাট করছি কেন? একটা ফিল্ম ইনস্টিটিউটে আপনি যদি যান, আপনাকে প্রথম বলা হবে যে প্রতিটি কাটের একটা মোটিভেশন থাকতে হয়। এবার তা হয়তো থাকে না, হয়তো কাটের মূল মোটিভেশন হচ্ছে আমি কেমন কাট করতে পারি এইটুকু দেখান, আমি কত স্মার্ট এটা দেখান। এখন যে কোনো ছবি দেখতে গেলেই দেখা যায় যে একটা শর্টকে কতগুলো দৃষ্টিকোণ থেকে নেওয়া যায়, কি দরকার? এরকম পরিচালকও পৃথিবীতে আছেন যিনি কোনো সিনই কাটেন না, মানে তার প্রতিটি দৃশ্য হচ্ছে একটা করে শট।
আমি আর আপনি কথা বলছি, সেই ভদ্রলোক শুধু 2 শটে তুলবেন, কখনো হয়তো প্যান করে আপনার মুখে যেতে পারে, কখনো প্যান করে আমার মুখে আসতে পারে, একটু জুম মাঝে মাঝে হয়, কিন্তু কাট হয় না। প্রতিটি দৃশ্যই এইভাবে তোলা। অসামান্য পরিচালক, তিনি এখন বিশ্ববিখ্যাত। এককালে অনেকগুলো ছবি করতে হয়েছে তার জন্য, দক্ষিণ কোরিয়ার পরিচালক। এরকমও আছে। ফলে অনেক রকম শিল্প হয়, এই ধারণাটা থাকতে হবে তো যে শিল্প একরকম হয় না, এই ধারণাটা প্রথমত আমাদের নেই, বহু লোকেরই নেই। সবার ধারণা একরকমই শিল্প হয়, ওইটা তুমি করছো না মানে তুমি পারছো না। কেন করছো? মানে শিল্পের কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই। ব্যাকরণ হয়তো কিছু ক্ষেত্রে আছে, আবার সেই ব্যাকরণ ভাঙারও ব্যাপার আছে, কিন্তু শিল্পের কোনো নির্দিষ্ট ধরন নেই যে এই ধরনেরই শিল্প করতে হয়। কেন হবে? কবিতা অনেক রকম, সিনেমা অনেক রকম, গদ্য অনেক রকম, একটা লোক এসে সম্পূর্ণ তার নিজের রকমে শিল্পটা পরিবেশন করতে পারে। এইটা প্রথমে মাথায় রাখতে হবে। তারপর মাথায় রাখতে হবে আমি যখন জিনিসটা দেখতে যাচ্ছি, জিনিসটা যখন আমাকে খুব এরকম হয় নাকি এরকম মনে হচ্ছে, তখনও আমাকে মনটা খোলা রাখতে হবে যে আগে আমি জিনিসটা দেখি না, তারপর দেখে পুরোটা আগে মন দিয়ে দেখি যে ঠিক আছে লোকটা 10 মিনিট ধরে আমার দিকে তাকিয়ে আছে পর্দা থেকে, এও হয়েছে, এ ছবিও আছে, একটা লোক চুপ করে আমার দিকে তাকিয়ে আছে, বা একটা লোক শুধু হেঁটে যাচ্ছে, গোটা ছবি জুড়ে শুধু একটা শহর জুড়ে হেঁটে গেল একজন সন্ন্যাসী, সেটাকেই তোলা হলো, কিচ্ছু বলা হলো না, কিচ্ছু করা হলো। এবার সে ছবি দেখে আমার বাজে লাগতেই পারে, আমার একঘেয়ে লাগতে পারে, আমি বলতে পারি আমি এই পরিচালকের জীবনে ছবি দেখবো না, কিন্তু আগে আমায় দেখতে হবে। 2 মিনিট থেকে বেরিয়ে এসে আমি বড় বড় কথা বলতে পারি না, বা আমি বিশেষজ্ঞের মতামত দিতে পারি না, কারণ আমার থেকে ওই ভদ্রলোক বা মহিলা যিনি এই জিনিসটা তৈরি করেছেন, তিনি প্রথম কি আশা করেছিলেন যে মনোযোগ দিয়ে আমি জিনিসটা দেখব, মনোযোগ দিয়ে আমি আমার গানটা শুনবো, মনোযোগ দিয়ে আমি বইটা পড়বো, তারপর তুমি নিন্দে করো না, যুক্তি সহকারে নিন্দে করতে হবে, ও যাচ্ছে তাই এটুকু বললে হবে না। কিন্তু ওই মনোযোগটুকু যদি আমি বিনিয়োগ করতে নারাজ হই, তাহলে কিন্তু ফেসবুকে এসে আমার সেই লোকটাকে গালাগাল দেওয়ার কোনো অধিকার জন্মায় না। আপনি চেয়েছিলেন একজন চলচ্চিত্র পরিচালক হতে, আবার সেই প্রশ্নে কখনো স্ক্রিপ্ট নিয়ে প্রডিউসারের কাছে গেছিলেন? অনেকবার গেছেন। অনেকবার। কি বলেছেন প্রডিউসার? গল্প শুনিয়েছেন? হ্যাঁ, গল্প মানে কি, কোন কোন প্রযোজক তো চিত্রনাট্য শুনতে চান না, শুধু একটু 10 লাইনে বলে দিন। হ্যাঁ, 10 লাইনও কি, সেসবও অনেক ব্যাপার আছে। কাউকে যদি আপনি কিছু সিনপসিস এনেছেন, সিনপসিস হয়তো 1 পাতার, 1 পাতা ওটা 8 পাতায় হবে, 8 পাতা ওটা 3 লাইনে হবে, 3 লাইন ওটা 1 লাইনে হবে, এরকম অনুরোধও শুনেছি। হোয়াটসঅ্যাপে তাকে পাঠাতে হয়েছে হয়তো এরকম 1 লাইন করে, তাও তিনি পড়েননি, মানে ওই নীল হয়নি আর বোঝা যায়। এরকম প্রযোজকের কাছে গেছি যিনি খুব ভালো, তিনি বলেছেন না আপনার ছবি তো হবেই, আপনি এত মজার মজার কথা বলেন, ছবিটা নিশ্চয়ই খুব মজার হবে। কিন্তু চিত্রনাট্য শুনে তিনি হয়তো মিনিট 15 পরে চোখ দেখলে আউট অফ ফোকাস হয়ে কি হচ্ছে, কি ঘটনা, কেউ হয়তো বলেওছেন আধা আধি মোটামুটি পড়ার পর বলেছেন আর পড়বেন না, এটা কি হচ্ছে, এটা তো কোনো গল্পই তো নেই। এবার সত্যি কথাই কোনো গল্প নেই। এবার আমি তাকে হয়তো বলেছি যে এ কথাটা ঠিক, কিন্তু আবার এরকম ছবি হয় যেখানে গল্প নেই, তখন তিনি বলেছেন সে আবার কি কথা, ছবির কাজ তো গল্প বলা। এবার আমি তাকে বলেছি যে না, সারা পৃথিবীর ছবি দেখলে বোঝা যাবে যে অনেকে গল্প বলেননি, তিনি বলছেন ওসব আতেল ছবি, ও নিয়ে আমরা কাজ করি না। তখন আমি তাকে হয়তো বলেছি সবসময় আতেল ছবিও নয়, হয়তো বাংলার প্রচন্ড জনপ্রিয় ছবি ৭৫, আপনি ৭৫-এর গল্পটা মুখে বলার চেষ্টা করুন, দেখবেন কোনো গল্প না, কোন গল্প, আরে তুলসী চক্রবর্তী যা করলেন না, এর বাইরে আপনি কিছু বলতে পারেন। কারণ ৭৫ হচ্ছে প্রতিটি সিকোয়েন্স অসম্ভব মজা, গল্প আছে, গল্প হচ্ছে সুচিত্রা সেন এসেছিলেন, সবাই তার প্রেমে পড়েছে, কিন্তু সুচিত্রা কিন্তু ৭৫-এর নায়িকা নন। কে নায়ক কে নায়িকা আমরা বলতেই পারবো। ওটার নায়ক কি তুলসী চক্রবর্তী, ওটার নায়ক কি ভানু বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই নায়ক। অদ্ভুত আশ্চর্য, এরকম ছবি হয়, এরকম ছবি সারা পৃথিবীতে হয়েছে, বাংলাতেও হয়েছে। কিন্তু যারা প্রযোজক তারা ওটা বুঝতে চান না, অনেকে বুঝতে চান না, তারা একটা নিটল গল্প থাকতেই হবে। এবার তাদের সম্পূর্ণ অধিকার আছে, তিনি তো তার টাকাটা বিনিয়োগ করছেন, তিনি বলতেই পারেন কোত্থেকে কি চিত্রনাট্য নিয়ে এসছে, তাই বলেন। এবং আমার ক্ষেত্রে প্রায় সবসময়ই তাই। কারণ আপনি শেষে এই কথাটা বলবেন যে আমাকে কেউ বুঝলো না, এই ব্যাপারটা হতে পারে, আবার এও হতে পারে যে আমার চিত্রনাট্য এতই খারাপ ছিল যে সকলে গোড়া থেকেই বুঝে গেছে যে এর দ্বারা আজই ছবিটা হবে না, তাও হতে পারে। কিন্তু যে কোনো কারণেই হোক আমার চিত্রনাট্য পছন্দ হয় না। এরকমও দেখেছি যে কেউ একজন বলেছেন বলুন একটু সিনেমাটা সম্পর্কে, বললাম, তখন তিনি বললেন কিন্তু সিনেমাটা তো ডার্ক, মানে সিনেমাটা তো আনন্দে শেষ হলো না, তো সব খারাপ হলো। হ্যাঁ, কেন হলো? সে আবার কি, মানে জীবনে তো ভালো হতে পারে, খারাপ হতে পারে, মানে ট্র্যাজেডি কি একটা জিনিস নয়, মানে ম্যাকবেথের তো খুব ভালো ভাবে শেষ হলো না, হ্যামলেটেরও হয়, তাহলে ওরাও তো আছে পৃথিবীতে। তা একটা জিনিস খুব সবার ভালো হতে হবে বা
হিরো পরীক্ষায় ফার্স্ট হবে বা হিরোইনকে পেয়ে যাবে, এরকম তো নাও হতে পারে, এরকম তো গোচ্ছের ছবি। না 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 না, এ কোনো কথা নয়, ডার্ক ছবি আমরা করবো না। ফলে কত রকম ভাবে যে কাণ্ড হয় তার কোনো শেষ নেই। এরকম আমি শুনেছি যে স্ক্রিপ্ট আমি শুনতাম, কিন্তু আজ একাদশী তো আমি স্ক্রিপ্ট শুনবো না, এ কথাও আমি শুনেছি। ফলে তারা আসলে আমাকে নিরাশ করার জন্য বিভিন্ন কথা আবিষ্কার করেন, নাকি সত্যি সত্যি বলেন আমি সত্যি একেবারে চিত্রনাট্য লিখতে পারি না, নাকি এত ভালো লিখি যে আজ থেকে 200 বছর পর লোকে বুঝবে আহা গো একে করতে দিল না, এ আমি জানি না। কিন্তু প্রচুর প্রচুর প্রযোজকের কাছে, যদি প্রযোজক ধরুন আপনাকে এসে বললেন যে আমি এরকম একটা ছবি ভেবেছি, তুমি এই ছবিটা করো, তোমাকে আমি এত পরিমাণ টাকা দেবো, কিন্তু ছবির কনসেপ্টটা এইটা নিয়ে তোমায় বানাতে হবে, আপনি কি করবেন? যদি কনসেপ্ট আমার পছন্দ হয় নিশ্চয়ই করবো, এরকম অভিজ্ঞতাও আমার আছে। আচ্ছা, একজন প্রযোজক আমাকে খুব ভালো একটা ওয়ান লাইনার বলেছিলেন, এবং বলেছিলেন যে এই ধারণাটা নিয়ে তুমি একটা গোটা চিত্রনাট্য লিখে ফেলো। আমি লিখেও ছিলাম, সেটা তার এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের পছন্দ হয়েছিল, কাজটাও অনেক দূরে গিয়েছিল। তারপর একটা বিরাট গোলমাল হয়, সেই গোলমালটার কথা আমি বলবো না, কারণ তাহলে আবার অনেক লোকের হয়তো সম্পর্কে কিছু বলতে হয় যা অপ্রীতিকর, কিন্তু তারপর হয়নি সেটা। কিন্তু ওই একবারই আমি সেটা করেছিলাম, কারণ আমার ওই ধারণাটা খুব ভালো লেগেছিল, এবং তিনি আমার সঙ্গে সত্যি বলতে কি খুব ভালো ব্যবহার করেছিলেন। তিনি কিন্তু চিত্রনাট্য লেখাটা পুরোটা স্বাধীনতা আমাকে দিয়েছিলেন, যে ওই ধারণাটা যতক্ষণ আছে তুমি যেভাবে খুশি জিনিসটাকে নিয়ে যেতে পারো। এটা হয়নি আমার দুর্ভাগ্য, কারণ তার সঙ্গে কাজ করতে আমার ভালো লেগেছিল। এরকম প্রযোজক আমি দেখিনি, কিন্তু আবার হয়ে ওঠে। আচ্ছা, আপনার কি পপুলারের সঙ্গে আপনার কোনো বিরোধ আছে? বিরোধ তো নেই, আপনিই তো বলছেন যে আমার বক্তৃতা জনপ্রিয়। না, ওই পপুলার সিনেমার সঙ্গে বিরোধ নেই, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি যে ছবি করতে চাই সেটার ধরনটা জনপ্রিয় ছবির ধরন নয়, একেবারে নয়, আলাদা। যেরকম আমি যে কবিতা লিখি সেইগুলো, আপনি এরকম একটা দুনিয়া চান কি যেখানে শুধু এই ধরনের ছবি হবে বা এই ধরনের কবিতা লেখাই হবে? আমি এরকম একটা দুনিয়া হলে আমার অসুবিধা। হ্যাঁ, মানে আমি মনে করি না যে লোকে বলে না যে ও আবার কি কথা, শুধু কি সত্যজিতের ছবি হবে, মেইনস্ট্রিম ছবিও তো হবে, ওরকম আবার হয় নাকি? তোমার শোলেও থাকবে, দিবারও থাকবে, তার যদিও শোলে দিবারকে একদম প্রকৃত মেইনস্ট্রিমে যা হতো তার চেয়ে ওগুলো একটু আলাদা। সালিম জাভেদ এসে সম্পূর্ণ আলাদা ধরনের চিত্রনাট্য লিখেছিলেন, তবুও আমি বলছি যে এক ধরনের মূল স্রোতের ছবি থাকবে যা হই হই করে টাকা তোলার জন্য নির্মিত হবে, আর কিছু তোমাদের আর্ট ফিল্ম থাকবে যা হাতের 4টে লোক বোঝে। কিন্তু যদি এরকম একটা পৃথিবী হয় যেখানে শুধু এই ধরনের শক্ত ছবি হয়, আমার তাতে কোনো অস্বস্তি বোধ আমার হবে না, ভালোই লাগে। বেশ, এবার আমরা ছবি থেকে এবার একটু গানের দিকে যাই। যে এইবার চন্দ্রবিন্দু কেন একটা ইপির দিকে গেল? মানে এটা তো হওয়ার কথা নয় সাধারণত, এখন তো সিঙ্গলস বেরোচ্ছে। ঠিকই, তবে শুধু তো লং প্লেইং রেকর্ড বার করিনি আমরা, তো তার সঙ্গে ডিজিটালি পুরোটা বার করেছেন, কিন্তু ওটা একটা ছিল। হ্যাঁ, ওটা আসলে আমাদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার তীর্থঙ্কর, আমরা তাকে টিটো বলে রাখি, ওই পরামর্শটা দিয়েছিল। উপলের খুব ভালো লেগে যায়, তারপর উপল বলে যে এটা করলে একটা খুব আশ্চর্য অভিজাত ব্যাপার হবে, মানে হয় না লং প্লেইং রেকর্ড, এটা কেউ করে না। আর রেকর্ডের একটা এখনকার ছেলে মেয়েদের কাছে হয়তো নয়, আমাদের কাছে একটা আশ্চর্য মূল্য আছে, মানে এপিট ওপিট দুটো গান থাকবে, সেইটাই একদম মানে লং প্লেইং অনেকগুলো গান থাকে। হ্যাঁ, সেই এটা করে আমরা খুব খুশি হয়েছি। তবে এটা করার পর যে লোকে হই হই করে এটা কিনেছে তা নয়, কারণ তাদের তো যন্ত্রটাই নেই, চালাবে কি করে। কিন্তু কয়েকজন কিনেছে, এবং আমরা মনে করি আমরা যতগুলো এগুলো তৈরি করেছি সেগুলো হয়তো আমরা যখন বিদেশি ট্যুরে যাব বা এইসব হবে 3-4-5 বছরে এই জিনিসগুলো বিক্রি হয়ে যাবে। কারণ এরকম একটা চল দেখা যাচ্ছে অন্তত বিদেশে, যে আবার লোকে ফিরছে, এই লং প্লেইং রেকর্ড বাজাচ্ছে, নতুন করে বিক্রি হচ্ছে, প্লেয়ার বিক্রি হচ্ছে, এবং অনেকের হয়তো মনে হচ্ছে যে শব্দের যে গুণমান সেটা এইখানে অনেক ভালো। এবার হতে পারে, এবার সেক্ষেত্রে ডিজিটাল থেকে যদি ওইদিকে যায় তখন আমাদের রেকর্ডটা, যারা নিয়মিত শোনেন তাদের ক্ষেত্রে সত্যি এটা এক্সপিরিয়েন্স করার মতো। আমি যেহেতু রেকর্ডে আমি নিয়মিত শুনি, এখনো শুনি, সেহেতু আমি এটা স্পষ্ট বুঝতে পারি যে একটা ডিজিটাল মাধ্যমের গানের যা ক্ল্যারিটি বা যেরকম যা শুনতে লাগছে সেটা কিন্তু রেকর্ডে অনেক বেটার কোয়ালিটি, এবং সেগুলো বহু পুরনো রেকর্ড, কিন্তু তবুও তার কোয়ালিটি এবং তার লনজিভিটি অনেকটা বেশি। আমার কথাটাই, আমি গান শুনি না, ফলে আমি এটা বুঝি না, আপনি বোঝেন, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আপনি ধরুন একজন লোক, যিনি ধরুন আন্দ্রেই তারকভস্কি বা ইংমার বার্গম্যানকে গিয়ে বললেন যে আপনার ছবিটা খুব ভালো, আমি কালকে মোবাইলে দেখেছি, তখন তিনি আপনাকে মারতে বাকি রাখবেন, কারণ
এটা তো মোবাইলে দেখার জন্য নয়, ছবিটা একটা বড় পর্দায় তৈরি করার জন্য, মানে একটা বড় শট দেখার জন্য ছবিটা তৈরি করা হয়েছে। এবার সেটা যদি ক্লোজ আপও হয়, বার্গম্যানের ক্লোজ আপ খুব বিখ্যাত, বার্গম্যান ক্লোজ আপ বলে আলাদা ক্লোজ আপ আছে, বার্গম্যান নিজেও তাই নিয়ে কথা বলেছেন যে আমি তো ক্লোজ আপ নিলি ক্যামেরাম্যান বলে, তাহলে বার্গম্যান ক্লোজ আপ, মানে ওইখান থেকে ওই অবধি নেওয়া হবে। এবারে একজন খুব বড় মানুষ, তিনি সম্প্রতি একটা ফরাসি একজন পরিচালক, তিনি একটা সম্প্রতি একটা তথ্যচিত্র করেছেন সিনেমা দেখা নিয়ে, সিনেমা দেখা, সিনেমাকে ভালোবাসা এই নিয়ে। তিনি বলেছেন যে তিনি যখন প্রথম বার্গম্যানের ক্রাইজ এন্ড হুইসপার্স দেখতে গেলেন, তিনি দেখলেন যে তার চেয়ে বড় এক একটা মুখ, মানে এক একজন নায়িকার মুখ গোটা পর্দা জুড়ে অত বড়। তিনি বলছেন যে ওই প্রথম আমি বুঝলাম যে একটা লোকের মুখ একটা প্রায় নিসর্গের মতন হতে পারে, গোটা মুখটা দেখতে পাচ্ছি। একটা লোক কথা বলছে, তারা তো চুলটাও দেখতে পাচ্ছি না, কপাল থেকে হয়তো থুতনি অবধি দেখতে পাচ্ছি। এই যে এত বড় একটা মুখ একটা কথা বলছে, এটার অভিঘাতটা সাংঘাতিক। এবার বার্গম্যান একথাও বলেছিলেন যে উনি ফিল্ম ফেস্টিভ্যাল জিনিসটাকে পছন্দ করেন না, কারণ সত্যিকারের গভীর ও জটিল একটা ছবি দেখলে একটা লোক তার 8 ঘন্টার মধ্যে আরেকটা ছবি দেখতে ঢুকে পড়তে পারে না, তিনি মনে করেন। এবার এই লোকগুলোকে তো একদম ফেলে দেওয়ার নয়, ধ্রুপদী দূর তো এসে কেলে আমি দিনে 5টা ছবি দেখবো, একটা ওয়েব সিরিজ 5 মিনিট দেখে বেরিয়ে যাবো, তারপরে একটা সিনেমা দেখতে বসে 2 মিনিট দেখে বেরিয়ে যাবো, তারপর একটু পজ করে একটু সিঙ্গাড়া খেয়ে আসবো। এইভাবে যে শিল্প ভোগ করা যায় না, এই কথাটার মধ্যে তো একটা দাম আছে রে বাবা। এই কথাটা তোমায় কি বলছে? বলছে যে কথাটা আমি এতবার বলছি যে যদি কাজটা করো মনোযোগ দিয়ে করো, আর নইলে বাবু করো না। কেউ তোমাকে বলেনি তো বার্গম্যানের সিনেমা দেখতে হবে, দেখো না, কিন্তু দেখো যদি, তাহলে তোমায় মন দিতে হবে। এবার তাই যদি হয়, তাহলে বড় পর্দার জন্য আমি নির্মাণ করছি একটা জিনিস, এবার তুমি সেটা দেখছো ছোট্ট একটা জিনিস, তাও এবার ছোট্ট জিনিসে দেখলে কি হয়, আরো জিনিসের দিকে মন চলে যায়। আমি ফোনটা নিয়ে দেখছি, এবার যখন দেখছি আমার এখানে একটা বাসন মাজা হচ্ছে, পাশ দিয়ে 17টা গাড়ি যাচ্ছে, আমার ছেলে ওখানে পড়াশোনা করছে, আমার স্ত্রী এসে বলছে শোনো তাহলে ওটা কি আনিয়েছো ব্লিঙ্কিট থেকে, এর মধ্যে তো একটা ছবি দেখা আসলে যায় না। আমি জোর গায়ের জোরে বলবো হ্যাঁ দেখা যায়, হ্যাঁ আমি রস গ্রহণ করতে পারি, তাহলে পারো, কিন্তু আসলে হয় না, মোবাইলে ছবি দেখা যায় না। সেরকমই হয়তো কেউ যে সত্যিকারের সঙ্গীত রস উপভোগ করতে পারে, সে হয়তো বলতে পারে না না হলে তো হয় সবই, কিন্তু একটা লং প্লেইং রেকর্ডে শোনার যে আনন্দটা সেইটা উপভোগ করা যায় না। আর সাধারণত আরেকটাও বিষয় আছে, যখন ক্যাসেটে অ্যালবাম বেরোতো তখন কিন্তু আমরা প্রায় পুরো ক্যাসেটটা শোনার একটা অভ্যাস ছিল। একদমই তাই, মানে একটা নয়, মানে পুরো পরপর গানগুলো শোনার একটা অভ্যাস ছিল, সে কারণে প্রায় মুখস্থর মতো হয়ে যেত একটা অ্যালবাম বিখ্যাত হলে, যে চ অ্যালবামে এই গানগুলো আছে, পরপর এই গানগুলো আছে এপিটে ওপিটে। কিন্তু এখন ইউটিউবে তো আমি একটা সিঙ্গেল গান শুনে আমি চন্দ্রবিন্দু শুনে চলে যেতে পারি বব ডিলান শুনতে, আবার বব ডিলান শুনে আমি মানবেন্দ্র মুখোপাধ্যায় শুনতে আসতে পারি। ফলে এই সুযোগ আগেও ছিল, আপনার কাছে তো 3 জনেরই ক্যাসেট 3 জনের রেকর্ড থাকতে পারে, কিন্তু এই অভ্যেসটা ছিল না, বা উল্টো দিকে বলা যায় যে একজনের প্রতি মনোযোগ দেওয়ার অনুশীলনটা ছিল, যে পুরোটা করে নে না বাবা, সেটা কিছুটা ইপিতে বোধহয় যদি রেকর্ডে বাজে তাহলে হয়তো কিছুটা সেই অভ্যাসটা হট করে ওটা তুলে নেবে না, এটা হতে পারে। কিন্তু কি যে হবে সে কথা কেউ জানে না, মানে যেভাবে চলছে সেক্ষেত্রে আমি তো ছবি করি কতগুলো বন্ধু বান্ধব মিলে সামান্য একটু টাকা পয়সা দিয়ে, এবার একটা ছবির কালার কারেকশন করতে বসেছি একজনের সঙ্গে, তিনি প্রচুর কালার কারেক্ট করেন। এবার করতে গিয়ে আমি বলছি যে এইখানটা একটু বেশি চড়া রং হয়ে যাচ্ছে, আপনি জিনিসটাকে একটু কমান। উনি বলছেন না আপনি বুঝছেন না, ওটা দেখবে তো মোবাইলে, সেখানে কিন্তু অমুক রং বেশি হলে ভালো লাগে, অমুক রং কম হলে। আমি একদম স্তম্ভিত যে কালার কারেকশন করা হচ্ছে এটা ধরে নিয়ে যে দর্শক দেখবেন মোবাইলে। আমি ঠিক মানে ল্যাপটপে কেউ দেখে না, মোবাইলে আপনার ছবিটা বেশিরভাগ লোক 90% লোক দেখবে মোবাইলে, সেই অনুযায়ী আপনাকে কালার কারেক্ট করতে হবে। শুনে আমি স্তম্ভিত, আমার এত খারাপ লাগলো যে আমি ভাবছি যে বড় পর্দায় দেখবে না ঠিক আছে, অন্তত কম্পিউটারে তো দেখবে, মানে তার তো একটা কিছু না হোক একটা 13 ইঞ্চি 15 ইঞ্চি জিনিস আছে, মানে ওই ল্যাপটপে দেখে কি হবে, ফোনে দেখে যে কি বুঝবে, কিন্তু বুঝছে তো ওই দূর থেকেই হচ্ছে, তাতেই ভিউ হচ্ছে, হয়তো বলা যায় না আমারও একটু নাম হচ্ছে, কোন দিন আমাকেই কেউ বলবে কাহিনী চিত্র করতে। ভালো, আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও ইত্যাদির নিচেও কমেন্ট থাকে বিভিন্ন জায়গায়, বলে আপনি সবকিছুর বড় সমালোচনা করেন, সবকিছু নিয়ে বড় ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যাল হওয়ার কি কোনো মানে এটা কি আপনার একটা, অনেকে বলেন যে ও ইচ্ছে করে ওরকম করে বলে যাতে লোকে একটু গালাগালি দেয়, যাতে ও একটু পপুলারিটি পায়, মানে ও ইচ্ছে করে ট্র্যাডিশনাল যৌন জীবন
ট্র্যাডিশনাল যৌন জীবন শব্দটা হয় কিনা আমি জানি না, কিন্তু যাই হোক, মানে সেইটাকে ইচ্ছে করে গালি দেয় যাতে লোকে একটু ওকে গালি দেয়। ব্যাপারটা কি এটা তারা বলতেই পারে, তাদের সম্পূর্ণ অধিকার আছে। সে তো ছোটবেলাতেও বলা হয় তুই উল্টো কথা বলিস যাতে লোকে তোর দিকে তাকায়, মনোযোগ আকর্ষণ করে, সে তো বলবেই, তাতে সম্পূর্ণ বলার স্বাধীনতা আছে। কিন্তু আমার তো মনে হয় না, আমি মানে আপনি বললেন হয়তো লাইসেন্সড বিবাহটা হচ্ছে একটা যৌনতার লাইসেন্স, এরকম একটা কিছু এর কাছাকাছি কিছু। খুব আশ্চর্য কথা নয়, সবাই জানে, সবাই বাঙালিরা স্বীকার আইডেন্টিফাই করে না, স্বীকার করতে চায় না। দূর, এই বিবাহ নিয়ে আমি যা বলেছিলাম, আমি হচ্ছে অনেক কর্কশ ভাবে কথাটা সেদিন বলতে পারি। সেই লজিকটা হয়ে গেল যে আপনি যেটা বললেন যে এইটা অতটা জনপ্রিয় হবে না, ওইটা জনপ্রিয় হবে, কিন্তু এইটা দেখলাম আমি বিতর্কটায় অনেক বেশি কর্কশ ভাবে কথাগুলো বলতে পারতাম, কিন্তু আমি ভালো থাক, এতগুলো লোক বিয়ে করেছে, আমিও তো বিয়ে করেছি, ওরকম ভাবে বলবো না। কিন্তু তারপর যে গালাগালটা গেলাম যে বাবা ঠিক আছে, তাতে আমার অসুবিধে নেই। কিন্তু এটা ঠিক যে আমি সাধারণত, মানে সে কথা কেউ বিশ্বাস করতে পারেন নাই করতে পারেন, আমি সাধারণত আমি যা মনে করি তাই বলি। আমি ওইটা বললে লোকে খুব হই হই করবে বা নিন্দে হলে আমার টিআরপি বাড়বে এই বলে কাজ করি না, সাধারণত করি না। মানে আমি তো মনে করি যে কখনো করিনি, ফলে সেটা ঠিক আছে, সেটা বলি। এইবারে প্রশ্ন হচ্ছে তাহলে কি আমার দৃষ্টিভঙ্গিটাই এমন তির্যক যে যাই দেখি আমার তার মধ্যে খারাপটাই মনে পড়ে আর ভালোটা ভাল লাগে না? আমার কথা হচ্ছে তা হয়তো নয়, কিন্তু আমার মনে হয় কেউ যদি বুদ্ধি নিয়ে এবং সংবেদনশীলতা নিয়ে আজকের সমাজ ও চারপাশের দিকে তাকায়, তাহলে সে কোনো ভালো জিনিস দেখতে পাবে বলে আমি মনে করি না। প্রায় কিছুই নয়। এবার জীবন নিশ্চয়ই সুন্দর, পটেটো চিপস খেতে খুব ভালো লাগে, কোথাও কোথাও চিকেন রোল তো খুব সুন্দর, বিরিয়ানি ভালো লাগে, হ্যাঁ প্রেম করতে ভালো লাগে নিশ্চয়ই। মানে পৃথিবীতে অনেক জিনিস আছে যা খুব ভালো, কবিতা পড়তে ভালো লাগে, সত্যি তো। আজকে যে এই সুযোগ আমি পাই বা সকলে পান এতগুলো সিনেমা দেখা, আমার কাছে এটা একটা সত্যি আমার ফ্যান্টাসি যা সত্য হয়েছে। আমি ছোটবেলায় ভাবতাম যদি এমন হয় যে অনেক সিনেমা দিনে দেখতে পাই, সত্যি এখন তা পাই, খুব ভালো, কোনো সন্দেহই নেই যে মাঝে মাঝে বিদেশ যেতে পাই চন্দ্রবিন্দুর সঙ্গে, এই কম কথা আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছি, অস্ট্রেলিয়ার রাস্তা দিয়ে যাচ্ছি, দারুণ। কিন্তু সে কথা আলাদা। আমি বলছি যে আপনি যদি চারপাশে তাকিয়ে দেখেন কি ঘটছে, যে একটা সমাজে যে ভাগগুলো থাকে, সমাজে সাধারণ যে ব্যবহার, তার মধ্যে অভদ্রতা যেভাবে চলে এসছে, কোনো নিয়ম না মানা, সাধারণ নিয়ম, ট্রাফিকের নিয়ম কেউ মানে না, একটা লোকের সঙ্গে ব্যবহার করার যে স্বাভাবিক, যেগুলোকে এটিকেট বলা, ভদ্রতা বলা, স্বাভাবিক ভদ্রতা, একটা দোকানে যাওয়ার, আপনার আগে একজন আছে তাহলে তাকে জিনিসটা নিতে দিয়ে তারপর আপনি জিনিসটা নেবেন, এই সাধারণ ভদ্রতা, সেগুলো সমস্ত উবে যাচ্ছে আমাদের সামাজিক জীবন থেকে। রাজনৈতিক লোকেরা যেভাবে কথা বলছেন, আপনি শুনে স্তম্ভিত হয়ে যে বাবা এইটুকু সামান্য সৌজন্য এই লোকটা জানে না, সামান্য শিক্ষার ছাপ এই লোকটার মধ্যে নেই। আবার যে লোকগুলো আপনি জানেন শিক্ষিত, যে লোকগুলো সংস্কৃতিমান, তারা রাজনৈতিক দলে যোগ দিচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, তাদের পূর্ণ অধিকার আছে যোগ দেবার। কিন্তু সে তো এই অশিক্ষাকে মেনে নিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সে অশিক্ষিতর মতোই ব্যবহার করছে দলে পড়ে গিয়ে। তখন আপনার মনে হয় বাবা তাহলে কি এই ব্যাপারটা এরকম? আবার যখন সংস্কৃতি দেখতে যাবেন, তার যে সার্বিক মান, সত্যি বলতে কি আমরা যেসব ছবি দেখে, যেসব নাটক দেখে, যেসব সাহিত্য পড়ে বড় হয়েছি, আর এখন যা হচ্ছে, আমি জানি যে আগে ভালো হয়েছে এখন বাজে হচ্ছে বললে বুড়ো, আর আমার তো টাকও পড়ে গেছে বলে বুড়ো বলে আমাকে নিশ্চয়ই বলা হবে। কিন্তু সত্যি সত্যি যদি কেউ মোটামুটি একটা পক্ষপাতশূন্য ভাবেও দেখে, তাহলে কি সেই মান? তাহলে যদি চতুর্দিকে আমি দেখি যে যে জিনিসটা আমি দেখছি, যেগুলোকে শ্রদ্ধা করে আমি বড় হয়েছি, আমার যে মোটামুটি মূল্যবোধগুলো আছে, যে ভদ্রতাটা ভালো, সেইটার কারণে আমি যে প্রশ্নটা করেছিলাম যে কেন আপনি ক্রিটিক্যাল সমস্ত বিষয় কিছুটা বললেন, এবং সেইটার লাগোয়াই আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি বহু জায়গায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি বলেছেন, বারবার বলেছেন, এবং এটা হয়তো বারংবার আমাদের বলে যাওয়াটা জরুরি। কিন্তু কোথাও গিয়ে অনেক সিরিয়াস নোট, কোথাও কি এটা মনে হয় না যে ঠাট্টাই আর কি মজা হচ্ছে, ভুলভাল জিনিস ভাইরাল হচ্ছে, সেটা বাদ দিয়ে কোথাও গিয়ে অনেক সিরিয়াস নোট এটাও একটা বড় প্রবলেম, যেখান থেকে একটা ভুয়ো খবরে হয়তো একটা দাঙ্গায় একটা শহর জ্বলে যাচ্ছে, বা একটা ভুয়ো খবরে দুটো লোককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এই যে ভায়োলেন্সটা আগাগোড়াই মানব সভ্যতার অংশ, আগাগোড়াই ছিল, কিন্তু সেইটাকে কি কোথাও সেলিব্রেট করার একটা টেন্ডেন্সি চলে আসছে, নাকি এই সোশ্যাল মিডিয়ায় সেইটার একটা বড় ভূমিকা আছে? মানে এটা বলছি যে যদি সোশ্যাল মিডিয়াটায় একটা মানুষকে গুলি করে মারা যেত, তাহলে বোধহয় প্রত্যেক দিন সারা পৃথিবীতে রক্তারক্তি কাণ্ড হয়ে যেত, প্রত্যেক দিন যে যাকে পাচ্ছে ছুরি মারতো, যে যাকে পাচ্ছে গুলি মারতো। তা
এই এই জায়গাটা এলো কিসের জন্য? মানুষের মধ্যে কি এগুলো ছিলই, এগুলো জাস্ট বেরিয়ে এলো? হ্যাঁ বললেই আপনি বলবেন ওই তো আপনি শুধু খারাপ দিকটা বলছেন। হ্যাঁ আমি মনে করি ছিলই, আমি মনে করি ছিল, সুযোগটা ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন ল্যাম্পপোস্টে চোরকে বেঁধে গণধোলাই দেওয়া হতো, এবং দেওয়া হতো মানে এমন ভাবে দেওয়া হতো প্রায় মেরেই ফেলা হতো। তখন বোঝা যেত যে লোকটা ভালো করে জানেও না সে কি চুরি করেছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, সেও এসে যেভাবে পিটিয়ে যেত তাতে বোঝা যেত যে ভেতরে একটা ক্ষোভ সবসময় ফুটছে। তখন জীবন কিন্তু আজকের জীবনের তুলনায় হয়তো অনেকটা দরিদ্র ছিল, কিন্তু অনেকটা নিরুদ্বিগ্নও ছিল। তৎসত্ত্বেও অনেক লোকের মনে এতখানি ক্ষোভ একদম টকবক করে ফুটতো। আর এখন যে জায়গাটায় আমরা এসেছি, যেখানে একটা প্রায় প্রত্যেকের মধ্যে একটা আর্থিক নিরাপত্তাহীনতা এসছে, সে বিরাট চাকরি করলেও এসছে, সাংঘাতিক চাকরি করে, ইউরোপ ট্যুরে যায়, কিন্তু তার চাকরিটা হট করে আজকে বিকেলে চলে যেতে পারে। তাহলে সে যে সামাজিক অবস্থানে আছে সেটা কোথায় যাবে? আর একটা চাকরি যে কোত্থেকে পাবে? তখন তারও সেই ভয় চলে এসছে। সব মিলিয়ে গোটা সমাজটা একটা প্রকাণ্ড ক্ষোভে ফুটছে। আপনি রাস্তায় হাঁটুন, মোবাইলে তো এখন লোকে জোরে জোরে কথা বলতে বলতে যায়, কারণ ওই কানে ওই জিনিসটা গোজা আছে, এবং সে কিছুক্ষণের মধ্যে বিস্মৃত হয় যে সে ব্যক্তিগত কথা বলছে কিন্তু সে প্রাণপণ চিৎকার করে বলছে। দোকানের পাশ দিয়ে যাচ্ছে, মানুষের পাশ দিয়ে যাচ্ছে, বলতে বলতে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে 10 জন যদি এরকম কথা বলে, তাদের মধ্যে 9 জন ক্ষুব্ধ, গালাগাল দিচ্ছে, রেগে গেছে, ঝগড়া করছে। তাহলে তোকে টাকা ধার দেবো না, তাহলে তোর সঙ্গে আমি মিশবো না, একটা জঘন্য রকম ভাবে ধমক দিচ্ছে। এমনি সাধারণ লোকের আপনি মুখ দেখবেন যখন বাসে যাচ্ছেন বা ট্রেনে যাচ্ছেন, মেট্রো যাচ্ছে, প্রত্যেকে অসন্তুষ্ট, পুরোটা কুচকে আছে, মুখটা গম্ভীর হয়ে আছে। তারা তো সবার সঙ্গত কারণ আছে, প্রত্যেকে হয়তো ব্যক্তিগত জীবনে খুব অসুখী। কিন্তু যদি একটা সমাজ এই রকম মানুষ দিয়ে তৈরি হয়, তাহলে সেই মানুষটা কিন্তু তার যে ভেতরে সর্বক্ষণ একটা ক্ষোভ ফুটছে, এটাকে কোথাও একটা উগরে দেওয়ার চেষ্টা করবে। সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়ায় এবার সামাজিক মাধ্যম তাকে সেই সুযোগটা দিয়েছে। দেখুন আমেরিকায় যে প্রায়ই স্কুলে বা কলেজে একটা লোক গিয়ে একটা বন্দুক নিয়ে 17টা নিরীহ লোককে মেরে তারপর আত্মহত্যা করে মরে যায়, এবং ভারতে যেটা হয় না, তার কারণ এই নয় যে ভারত খুব মহৎ দেশ আর আমেরিকা খুব খারাপ দেশ। তার কারণ এই যে আমেরিকায় বন্দুকটা সুলভ আর ভারতে তা সুলভ নয়। ওদের হাতের কাছে বন্দুক আছে, ড্রয়ারে একটা বন্দুক আছে, তাই গুলি করে দিচ্ছে। এবারে আমাদের হাতের কাছে বন্দুক নেই, কিন্তু হাতের কাছে সামাজিক মাধ্যম আছে, এবং সামাজিক মাধ্যম বলেছে তুমি যাকে যেভাবে খুশি অপমান করতে পারো। অমুক লোকটা গায়ক, তার ডিভোর্স হয়েছে, আমি তাকে কি অপমান করে এলাম? আমার তো ন্যূনতম অধিকার নেই, তার ডিভোর্স হয়েছে, তোমার কি? কিন্তু আমি কি তাকে অপমান করতে পারি? কোন রাজনৈতিক নেত্রীর কোন বয়সে বিয়ে করা উচিত তাই নিয়ে আমি উপদেশ দিতে পারি, এবং তাই নিয়ে তাকে অপমান করতে পারি। ডিভোর্সের পর আবার বিয়ে করেছে কেন তাই নিয়ে আমি কথা, এই কোনোটা নিয়ে আমার কোনো কথা বলার অধিকার নেই, কারণ এগুলো প্রত্যেকটা ব্যক্তিগত কথা। কিন্তু সামাজিক মাধ্যম আমাকে বলেছে আমি যদি ডাল খাই তা নিয়েও আমি একটা পোস্ট করতে পারি। আমার বাড়িতে আজকে আমার মেসোমশাই এসছে তা নিয়েও আমি পোস্ট করতে পারি। তাহলে তোমার মেসোমশাই এসছে কেন তা নিয়েও আমি গালাগাল দিতে পারি, আমি ট্রোল করতে পারি, আমায় কেউ ধরবে না। সাধারণ মানুষ হওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আজকের যুগে, লোকে বলে না সাধারণ মানুষ, তার তো কোনো দেখেছো ছি ও সাধারণ। হ্যাঁ সেলিব্রিটির খুব বিরাট একটা কিচ্ছু না, বরং সেলিব্রিটি এখন বিপন্ন, কারণ তাকে যখন খুশি বাপ তুলে মা তুলে গালাগাল দেওয়া যায়। বলা যেতে পারে যে অমুক যে সিনেমাটা করছে সেটা জঘন্য, অমুক যে কবিতা লিখেছে জঘন্য, সেটা কেন জঘন্য সেটা বলার ন্যূনতম প্রস্তুতি বা চর্চা আমার না থাকলেও আমি বলে দিতে পারি। আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই আমি সমালোচক, তাই আমি বোদ্ধা। এই যুগ তো কোনোদিন আসেনি। ফলে যখন একটা বিরাট সমষ্টির মধ্যে প্রকাণ্ড একটা হিংসা টকবক করবে, তখন সেই হিংসাটাকে সে বের করে দেবে। সামাজিক মাধ্যম দেখলে আপনি যেটা বললেন যে পরিমাণ অপমান করে একটা লোক, গড় লোক সামাজিক মাধ্যমে প্রতিদিন, সত্যি সেটাকে যদি কোয়ান্টিফাই করা যেত তাহলে অ্যাটম বোম হয়ে যেত। একদমই তাই, সেটা তো আছেই। আমি মনে করি মানুষের মধ্যে চিরকাল এই জিনিসটা ছিল, এবার তার হাতে একটা সুযোগ এসছে এটাকে বের করে দেওয়ার। এবার তার একটা চূড়ান্ত খারাপ জিনিস হচ্ছে আপনি যেটা বলছেন ভুয়ো খবর। আমি মিথ্যে কথা বলে দিলাম একটা লোকের নামে, একটা গোষ্ঠীর নামে, একটা সম্প্রদায়ের নামে, অমুক ধর্ম যারা অবলম্বন করে তাদের নামে। সেই মিথ্যে কথার ভিত্তিতে একটা বিরাট হিংসা ঘটে গেল, লোকের প্রাণ চলে গেল, লোকে সেটা দেখলো। একটা লোক যদি দেখে তার সামনে একটা লোকে প্রাণ যাচ্ছে, সেও তো আর স্বাভাবিক থাকবে না বাকি জীবনটা। এই পুরো জিনিসটা আমি ঘটিয়ে দিলাম, তাহলে মিথ্যে হয়ে গেছে। আমায় যেহেতু দায় নিতে হবে না, আমি যেহেতু অমুক টিভি চ্যানেল বা অমুক খবরের কাগজ নই, আমি যা খুশি করতে পারি। এই যে দায়হীনতা, অথচ কাজ করার পূর্ণ স্বাধীনতা, দায় নেই স্বাধীনতা আছে, এটা একটা লোককে স্বৈরাচারে নিয়ে চলে যাবে। আশ্চর্য। আচ্ছা, চন্দ্রিল ভট্টাচার্য যদি কোনোদিন কোনো দেশের প্রধানমন্ত্রী হতেন,
তিনি কি প্রচন্ড কড়া একজন শাসক হতেন? তিনি বলতেন এই সিনেমাগুলো করা যাবে না, এই কবিতাগুলো বলা যাবে না, এই গানগুলো গাওয়া যাবে না, একেবারে এইসব বাজে জিনিস করা যাবে না? মনে করি না, আমি প্রথমত প্রধানমন্ত্রী কখনোই হব না, সেটা প্রশ্নই ওঠে না। মানে লোকেও আমাকে মেনে নেবে না, আমিও মেনে নেবো বলে মনে হয় না। কিন্তু আমার হাতে ক্ষমতা থাকলে আর যাই হোক বাক স্বাধীনতাকে কোনোদিন ন্যূনতম আহত করা হবে না। সেটা যা ইচ্ছে হোক, যে কোনো কিছু হতে পারে। এবং আমি মনে করি যে এই যে এক্ষুনি বললাম যে বাক স্বাধীনতার, কিন্তু বাক স্বাধীনতার এফেক্টটাই তো আপনি বললেন কিছুক্ষণ আগে, এতে কোনো সন্দেহ নেই যে প্রকৃত গণতন্ত্র বা বাক স্বাধীনতা কি তার একটা ব্যাপার হচ্ছে সামাজিক মাধ্যম। কিন্তু এটাও তো ঠিক যে সামাজিক মাধ্যম বিপ্লব সংগঠিত করেছে। একদম। আজকে গোটা আরব বসন্তটা হয়েছে তার কারণে সামাজিক মাধ্যম। পশ্চিমবঙ্গে বহু বিদ্রোহ বিপ্লব সাম্প্রতিক কালে হয়েছে সামাজিক মাধ্যম। সংগঠিতই হতো না, তুমি বলতেই পারতে না কাউকে, কিন্তু সেটা হচ্ছে। আবার একই সঙ্গে ধরা যাক আমাদের দেশ আরেকটা দেশের সঙ্গে যুদ্ধ করছে, তাহলে সামাজিক মাধ্যম অমুক দেশটার একেবারে মুন্ডপাত করে ছেড়ে দিচ্ছে। তার সঙ্গে কিন্তু সামাজিক মাধ্যমেই এরকম কথা বলা যাচ্ছে যে দেশপ্রেম মানে শুধুমাত্র অন্য দেশকে ঘৃণা করা নয়। তারা গালাগাল খাচ্ছে প্রচন্ড, মানে তাদের শেষ করে দেওয়া হচ্ছে, পর্দাফাই করে দেওয়া হচ্ছে, কিন্তু বলতে তো পারছি। এই কথাটা কজন বলতে পারতো? চায়ের দোকানে বলতে পারতো, কিন্তু একটা সভায় তো বলতে পারতো না। সে তো এখন একটা ব্লগ করতে পারছে, সে একটা ব্লগ করতে পারছে, কোথাও না কোথাও সে বলতে পারছে যে এরকম ভাবে বলা হচ্ছে, কিন্তু আমার তো মনে হয় যে অমুক দেশের সাধারণ মানুষ আমার শত্রু নয়, এ কথাটাও তো বলা যাচ্ছে। ফলে যেরকম অশুভ বুদ্ধির একটা রমরমা চলছে, শুভ বুদ্ধিরও তো সমান সুযোগ আছে। এবার কেউ অশুভর দিকে যাবে, শুভর দিকে যাবে না, বেশিরভাগ লোক নিন্দে ভালোবাসে, প্রশংসা ভালোবাসে না, এসব তো আলাদা কথা, এ তো আপনি শোধরাতে পারবো না কখনোই। কিন্তু এটা ঠিক যে সামাজিক মাধ্যম একেও সমান সুযোগ দিয়েছে। আচ্ছা, একটা লোককে যেরকম ভুয়ো খবর ছড়ানোর সুযোগ দিয়েছে, এই খবরটা ভুয়ো বলারও সমান সুযোগ দিয়েছে। একটা লোককে যেমন হিংসা প্রচার করার সুযোগ দিয়েছে, একটা লোককে অহিংসা প্রচার করারও সমান সুযোগ দিয়েছে। এটাও মানতে হবে। ঠিক, আমি যদি বলি যে ওকে আমি আটকে দেবো, তাহলে কিন্তু ও আজকে ক্ষমতায় এলে একেও আমাকে আটকে দেবে। ঠিক, সেটা মানা যাবে। আমি একদম শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা যে সময়টায় দাঁড়িয়ে আছি, সেই সময়টার গান, সেই সময়টার চলচ্চিত্র সাহিত্য নিয়ে কথা হলো। আপনি খুব ক্রিটিক্যাল কেন সেটাও আপনি বললেন, তবে আপনার কি মনে হয় আজ থেকে 50 বছর 100 বছর বাদে যে অভ্যাসগুলো খুব দ্রুত পাল্টেছে, আমরা 20 বছর আগেও জানতাম না যে এরকম একটা রিল আসবে, এইরকম একটা ইন্টারনেট হবে, আমরা জানতাম না, আমরা জানি না 50 বছর পর কি আসবে। কিন্তু এই কথাটা ঠিক যে যা হচ্ছে তার হয়তো দীর্ঘমেয়াদী উপস্থিতি হয়তো তার থাকবে না, কিনা থাকবে কিনা জানি না, আমি জানি না। হ্যাঁ, কিন্তু তাহলে ভবিষ্যৎটা কি মনে হচ্ছে দেখে? মোটামুটি বলতে কি কিচ্ছু বুঝতে পারি না, মানে আমি যে পট করে একটা বলবো কথা, আমি কিছুই বুঝতে পারি না। আমি সত্যি এ কথা যদি 20 বছর কেন, আপনি যদি আমাকে 3 বছর আগে বলতেন যে লোকে 1 মিনিটের জিনিস দেখবে কি 12 সেকেন্ডের জিনিস দেখবে, তার প্রতি উৎসাহী হয়ে পড়বে, আর তার বেশি দেখবে না, রিল দেখবে এবং রিলের যে অভ্যেস সেইটা সে সর্বত্র প্রয়োগ করার চেষ্টা করবে, তাহলে আমি মানতাম না। এটা কখনো হয় না। আমাকে খুব বড় মানুষ বলেছেন যে আমরা হিসেব করে দেখেছি 7-8 মিনিটের বেশি বক্তৃতা লোকে শোনে না, ফলে তুমি কেন 1 ঘন্টার বক্তৃতা দিচ্ছ, কেউ শুনবে না। আমি কিন্তু তা না শুনে 1 ঘন্টার বক্তৃতা, আমি 2 ঘন্টার, প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 52 মিনিটের বক্তৃতাও দিয়েছি, টিকিট কেটে লোকে দেখতে এসছে, আমি দিয়েছি। আমি মনে করি যে এরা এসছে বক্তৃতা শোনার জন্য, এই বিষয়ে শোনার জন্য, আমার 1 ঘন্টা 52 মিনিট লাগবে। এবং কেউ যে শোনেনি সে কথা বলবো না, কিছু লোক হলে ছিলেন, তারা শুনেছে। একদম কেউ শোনে না, একদম কেউ দেখে না, একদম কেউ পড়ে না, একথা কোনোদিনই বলা যাবে না, সবসময় এরকম লোক থাকবে। কিন্তু যদি বেশিরভাগ লোকের এরকম অভ্যেস হয়ে যায় যে সে 15 সেকেন্ডের বেশি জিনিস দেখে না, এবং যদি আমাকে প্রতিষ্ঠানরা বলে আমরা কিন্তু সমীক্ষা করে দেখেছি, আমাকে অমুক অ্যানালিটিক্স তমুক স্ট্যাটিস্টিক্স বলে দিয়েছে যে লোকে 15 সেকেন্ডের পর অমনোযোগী হয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু বক্তৃতাটা বাবু 15 সেকেন্ডে শেষ করতে হবে, নইলে যাও তুমি বক্তৃতা দেবে না, যে পারবে তাকে আমরা নেব, 8 মিনিটের বক্তৃতা আমরা নিই না। এইভাবে যদি জিনিসটা চলতে থাকে, আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু শিল্প বা শিল্পের ধারে কাছে যা জিনিস, সেই জিনিসগুলো অন্য লোকে কি বলছে এই সমীক্ষা করে তৈরি হতো না। আমি বলছি কমল কুমার মজুমদার হয়তো একটা উপন্যাস লিখছেন একটা বাক্যে, একটা সেন্টেন্সে, কোনো প্রকাশকের কাছে কি মানে কেউ এখন এটা, আমি জানি না কজন পড়ে না, হয়তো অনেকেই পড়ে, কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা হয়তো সম্ভব হতো না। আপনি যে লজিকে বলছেন যে যদি ঘটনাটা অভ্যাসটা আমাদের এই দিকে যায়, তাহলে হয়তো এই এক্সপেরিমেন্টটা করা কখনো আর সম্ভব হবে না। সেই আশঙ্কাটা কি আপনার মধ্যে হচ্ছে? কোন এক্সপেরিমেন্ট? যে এই একটা সেন্টেন্সে হয়তো একটা উপন্যাস লিখে ফেলা, বা একটা শটে একটা এখন হচ্ছে, হ্যাঁ তাই না? টুইটার এসে কি বলেছিল যে রবীন্দ্র রচনাবলী কি 141
অক্ষরে দিয়ে দাও বা শব্দে দিয়ে দাও, এরকম তো বলেছিল। আমি জানি না 141 কি ছিল ডিজিট ক্যারেক্টার, তার মানে 141 অক্ষরে দিয়ে দাও, তাহলে এ তো হয় না। এবারে আপনি বলতে পারেন না এটা একটা নিরীক্ষা, যে তুমি গোটা মহাভারতটাকে একটা বাক্যে বলো। সেই নিরীক্ষা একটা চমকপ্রদ নিরীক্ষা, কিন্তু খুব ফলবতী নিরীক্ষা কিনা আমি জানি না। মানে তাতে কি লাভ হবে যদি মহাভারতকে আমি বলতে পারি যে একটু শরিকি বিবাদ হয়েছিল, ও ভাইদের মধ্যে খুব ঝগড়া হয়েছিল, একদল জিতলো, এই তো। আর কি বলা যায়? বলা যায় না, যারা মোটামুটি ধর্ম অবলম্বন করে চলতো তারা জিতলো, আর একটু অধর্মের দিকে যারা ঝুঁকেছিল তারা হেরে গেল। কিন্তু এটা তো মহাভারতের কিছু বলা হবে না। এবার নিরীক্ষা ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে নিরীক্ষাটা আমায় কোন দিকে নিয়ে যাচ্ছে। এবার আমি বলছি না যে রিল দেখতে ভাল লাগে না, নিশ্চয়ই লাগে, কিন্তু যদি তার পাশাপাশি রিলও দেখবো আবার 3 ঘন্টার ছবিও দেখবো, এটা থাকতো তাহলে হতো। মুশকিল হচ্ছে তা কিন্তু আপনাকে দেখুন, একটা বড় কথা হচ্ছে আমাদের মস্তিষ্ক, আমাদের দেহ অলস হতে চায়, পরিশ্রম করতে চায় না। আপনি যদি দেখেন বসে বসে একটা লোক খাবার এনে দেবে, আপনি ওইটুকু উঠে গিয়ে খাবারটা নেবেন না। মস্তিষ্ক তেমনই, যদি দেখে যে কোন রকম কিচ্ছু ভাবনা চিন্তা করতে হচ্ছে না, এরকম বিনোদন আমার সামনে আছে, তাহলে সে ভাবনা চিন্তা করার বিনোদনের দিকে যাবে না। কেন খাটবে? হাতও খাটবে না, মস্তিষ্কও খাটবে না। ফলে আপনি যদি মনে করেন না আমি মস্তিষ্কে খাটাবো, সেটা আপনাকে জোর করে করতে হবে। আপনার সামনে যদি থরে থরে এমন জিনিস থাকে যেটাতে একটু খাটতে হচ্ছে না, তাহলে মস্তিষ্ক বলবে না ওদিকে কেন যাচ্ছিস, এটা করে নে না, বলে অভ্যেসটা করে নেবে এই আরামটায়। না খাটতে হওয়ার আরামটা সাংঘাতিক। এই আরামের ওপরেই প্রায় মানে মানব সভ্যতা চলেছে। এইটা পারবো বলে জানি না, এটা পেরেছেন খুব বড় বড় মানুষ। আমার প্রচন্ড প্রিয় মানুষ বার্গম্যান, তিনি পেরেছেন। যদিও সিনেমা থেকে অবসর নেওয়ার পর তিনি টিভিতে কাজ করেছেন, খুবই তার মধ্যেও আর উল্লেখযোগ্য কাজ আছে, কিন্তু উনি আর সিনেমা করবো, এটা যে অত বড় পরিচালক যিনি ইচ্ছে করলেই সিনেমা করতে পারেন, যার সিনেমা দেখার জন্য সমগ্র পৃথিবী বসে আছে, এটা যে কেউ বলতে পারেন ভাবা যায় না। এরকম লেখক আছেন খুব কম, আমি আর লিখবো না, আমার আর নতুন ভাবনা আসছে না, আমি পারবো না। এটা বলতে পারার মধ্যে যে অসামান্য আত্মসমীক্ষা এবং যে প্রচন্ড একটা সংযম আছে, যে নির্লভতা আছে, যে ঠিক আছে আমার আর খ্যাতি হবে না, আমার পরবর্তী নতুন লেখা নিয়ে কেউ করবে না, এইটা আমার মধ্যে আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমি খুব লোভী, আমি মনে করি আরেকটা বলি, আরেকটা লিখি, তাহলে বেশ লোকে বাহাদুরি দেবে, এটা থেকে আমি বেরোতে পারবো বলে মনে হয় না। যদি পারি তাহলে আমি নিজেকে খুব সম্মান করবো, এটুকু বলছি।